তিনজন প্যানেলিস্ট সবাই জয়েন করেছে আলহামদুলিল্লাহ। শেখ এইচ.এম. মুস্তাফিজ সাহেব, ম্যানেজিং ডিরেক্টর কিউড্রেস ইন্ডাস্ট্রি লিমিটেড, সম্ভবত আপনাদের পরিচয় আছে, এবং আরেকজন মোফাজ্জল হোসেন পাভেল, ম্যানেজিং ডিরেক্টর ডোঙ্গি সোর্সিং লিমিটেড। শফিক ভাই কেমন আছেন? আছি, কি অবস্থা পাভেল, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তো ভালো আছি। দেখা হয়ে গেল আপনার সাথে। আমাদের লোকজন যায় আপনার অফিসে মনে হয় না মাঝে মধ্যে? হ্যাঁ, এই তো দেখা ভাই মোহনও গেছিল বোধহয় এর মধ্যে, না? হ্যাঁ, গিয়েছিল, কথা আছে, আমার সাথে যোগাযোগ আছে। গুড গুড, ঠিক আছে, অনেক ভালো করতেছেন আপনি, আমি শুনলাম। থ্যাংক ইউ, চেষ্টা করছি। জি জি। আচ্ছা, সো আমরা তো ফর্মালি স্টার্ট করি। আলহামদুলিল্লাহ আমাদের তিনজন প্যানেলিস্ট আপনারা চলে এসেছেন এবং ইউনিট নো ইন্ট্রোডাকশন, আপনারা আপনাদের এরিয়াতে এক একজন পায়োনিয়ার। সো তারপর আমি অফিসিয়ালি সবাইকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। আমাদের আজকে আমি আপনাদের সাথে আছি, আমি মাইন মোহাম্মদ খায়রুল আখতার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, বাংলাদেশ ইউনিভার্সিটি টেক্সটাইলস, এবং ম্যানেজিং এডিটর টেক্সটাইল ফোকাস। আজকে আমি মডারেট করবো সেশনটা। ওয়েলকাম এভরিওয়ান টু লজিক প্রেজেন্স ফোকাস টক, যেখানে আমরা প্যানেল ডিসকাশন করব সমসাময়িক আমাদের ইন্ডাস্ট্রির বিষয়বস্তু নিয়ে। আজকের আমাদের যে বিষয়বস্তু খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ভ্যালু অ্যাডিশন থ্রু প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন। আসলে আমাদের আর&ডি ইন্ডাস্ট্রি, বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড আর&ডি ইন্ডাস্ট্রির সামনের দিনগুলোতে কেমন যাবে, বা আমাদের সার্ভাইভাল, বিজনেস, এভরিথিং ডিপেন্ডস অন এই জিনিসগুলোই আর কি, ভ্যালু অ্যাডিশন, প্রোডাক্টিভিটি, গ্রিন ইনিশিয়েটিভস, প্রফিটেবিলিটি, প্রাইস, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়। তো আমরা যত কথা বলবো তত সমস্যাগুলো সারফেসে আসবে এবং হয়তো আমরা সমাধানের দিকে, নলেজ বেসড হয়তো সলিউশনের দিকে আমরা যেতে পারবো। সো এই এন্ডেভার নিয়ে আমাদের এই আয়োজন ফোকাস টক। সো আমি পরিচয় করে দিচ্ছি সর্বপ্রথম জনাব ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, উনি টেক্সটাইল প্রফেশনালদের যে অ্যাসোসিয়েশন, এটার প্রেসিডেন্ট আইটিইটি এবং ম্যানেজিং ডিরেক্টর হেমস গ্রুপ। এবং আছেন এইচ.এম. মুস্তাফিজ সাহেব, উনি একটা খুব কি বলবো যে কিউট ড্রেস যদিও হয়তো ওইভাবে কোনো বড় গ্রুপ আমি জানি না ওইভাবে বলা উচিত কিনা, তারপরও আপনি আপনার জায়গায় পায়োনিয়ার, আমরা জানি আপনি খুব ডাইভার্সিফাইড প্রোডাক্ট করেন এবং কোয়ান্টিটি নিয়ে আমরা সমস্যায় থাকি। স্মল কোয়ান্টিটি প্রোডাক্ট আপনি সাকসেসফুলি করছেন এবং আপনার ইন্ডাস্ট্রি একটা সার্টিফাইড ইন্ডাস্ট্রি ইন টার্মস অফ গ্রিন ইনিশিয়েটিভস এন্ড সাস্টেনেবিলিটি, সেই জিনিসগুলো আমরা শুনবো। এবং আরেকজন কাউন্টার পার্ট ইন্ডাস্ট্রি আমি বলবো, ভেরি গুড সোর্সিং থেকে জনাব মোফাজ্জল হোসেন পাভেল, ম্যানেজিং ডিরেক্টর ডোঙ্গি সোর্সিং। সো আপনার এন্ড থেকেও এই বিষয়গুলো আমরা আপনার ইনসাইট নেওয়ার চেষ্টা করবো আর কি। সো আই থিঙ্ক ইট উইল বি এ ভেরি ইন্টারেস্টিং ডিসকাশন। সো আমি একটু প্রিঅ্যাম্বল দিয়ে নিই আমাদের যে আজকের ডিসকাশন টপিক, যেটা হচ্ছে ভ্যালু অ্যাডিশন টু প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন। আমাদের 2019 সালে যেটা ছিল আমাদের আর&ডি ইন্ডাস্ট্রিতে ইন টার্মস অফ র মেটেরিয়াল প্রাইস, আমাদের যে টোটাল ভ্যালু অ্যাডিশন ছিল সেটা ছিল 64.3%, যেটা 2020-এ ডিউ টু প্যান্ডেমিক এন্ড অল অনেক চ্যালেঞ্জ ছিল, হয়ে গিয়েছিল 56%। এবং 2021-এ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের হাতে যে ডেটা আছে এখান থেকে দেখা যাচ্ছে এটা 64.98%। এটা বেশিরভাগই আসছে হচ্ছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে। এবং ওভেনের কথা বলতে গেলে ডেনিম সম্ভবত আমাদের সবচেয়ে বেশি ভ্যালু অ্যাডিং ইন্ডাস্ট্রি, কারণ এখানে ওয়াশিং থেকে শুরু করে আরো অনেক ভ্যালু অ্যাডেড প্রসেস আমরা করছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা যে সবসময় প্রাইস নিয়ে কথা বলি যে আমরা বেটার প্রাইস পাচ্ছি না বা আমাদের প্রফিট হচ্ছে না, তো এই জায়গায় ভ্যালু অ্যাডিশনের আসলে অনেক বড় একটা রোল রয়ে গেছে। এবং পাশাপাশি সামনে যেহেতু আরেকটা বিষয় আছে, আমাদের এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রিতে গ্রাজুয়েশন একটা বিষয় আছে, এবং এখন আমরা ইউরোপিয়ান ইউনিয়নে যে জিএসপিটা এনজয় করছি, এটা চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং এখন যেটা আমরা সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশন করছি, ওটা যখন যদি ডাবল স্টেজ ট্রান্সফরমেশন হয়ে যায়, হতেও পারে আমাদেরকে হয়তো জিএসপি আমাদের থাকবে না, বা আমাদের হয়তো আরো কম্পিটিটিভ প্রাইসে অন্যান্য মার্কেটের সাথে কাজ করতে হবে, হতেও পারে। সো এই সবের প্রস্তুতি আসলে এখন থেকে যদি আমরা শুরু না করি, তাহলে আসলে আমার মনে হয় যে ক্যান বি এ কলাপস। সো শুরুতে আমরা শফিক ভাই আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আপনার জন্য প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আমরা কি আসলে whether we are in the right way in terms of value addition and product diversification, আমরা এখন যে অবস্থায় আছি, আমাদের আর&ডি ইন্ডাস্ট্রি যেভাবে আগাচ্ছে,
আমরা জানি যে পোস্ট প্যান্ডেমিক আমরা অনেক অর্ডার পেয়েছি, অর্ডার ফ্লো অনেক। এটার কারণগুলো নিয়ে হয়তো অন্য সময় আলোচনা করা যাবে, বিজনেস ডাইনামিক্স সবকিছু মিলে হয়তো আমরা অর্ডার পাচ্ছি। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে স্টিল এখনো এন্টারপ্রেনাররা হ্যাপি না বিভিন্ন মিডিয়াতে, এবং আমরা তো কথাবার্তা বলি ডিউ টু প্রফিটেবিলিটির জায়গা থেকে আর কি। তো কি মনে হয় আপনার, whether we are in the right way or not? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ টেক্সটাইল ফোকাসকে এই ধরনের গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আজকে আলোচনা করার জন্য, এবং ধন্যবাদ খায়রুল। এখানে আমাদের যে কথা আসছে, হ্যাঁ নিশ্চয়ই, যেটা খায়রুল সাহেব আপনি বললেন যে অনেক অর্ডার আমাদের এর মধ্যে চলে এসেছে। সেগুলোর অনেকগুলো বিভিন্ন কারণ আছে, বৈশ্বিক কতগুলো ব্যাপার আছে, কারণ ভিয়েতনামে এখন একটু প্যান্ডামিক চলছে, চায়নার সাথে একটু ইকোনমিক্যাল পলিটিক্স নিয়ে কাজ হচ্ছে। সো দ্যাট সার্বিক কিছু মিলিয়ে, আর কোভিড এর পরে এসে যেহেতু সারা পৃথিবীতে এখন স্টোরগুলো খুলেছে, সো দ্যাট সেটার একটি প্রেশার বাংলাদেশে পড়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই প্রেশার আমাদের জন্য যতটুকু না আশীর্বাদ হওয়ার কথা ছিল, যতটুকু সুবিধা হওয়ার কথা ছিল, কিন্তু ঠিক ততটুকু আমরা আসলে সেটাকে ক্যাশ করতে পারছি না। আপনারা জানেন যে এর মধ্যে বড় ধরনের গত প্রায় 7-8 মাস থেকে সুতার একটি ক্রাইসিস, বিশেষ করে ইন্ডিয়া এবং চায়নার কতগুলো পলিসির কারণে আজকে আমরা আসলে খুবই সাফার করতেছি বাংলাদেশে। এবং বাংলাদেশেরও আসলে কতগুলো বিশেষ করে এই সেক্টরে কোনো ওই ধরনের সুষ্ঠু কোনো নীতিমেলা না থাকার কারণে সুতার দাম ডে বাই ডে বেড়ে যাচ্ছে, এবং এটি খুবই নাগালের বাহিরে। যার জন্য আমরা ব্র্যান্ডের সাথে যখন আমরা কথা বলি, তখন দেখা যাচ্ছে যে ব্র্যান্ডরাও আসলে তাদের বিশেষ করে কাস্টমারের কথা চিন্তা করে তারাও ওইভাবে প্রাইস বাড়াইতে পারছে। ঠিক এমনি একটি মুহূর্তে আসলে এটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আজকে বাংলাদেশে, বিশেষ করে আরএমজি শিল্প। আর ডাইভার্সিফিকেশনের কথা যদি আমরা বলি, সেটা নিশ্চয়ই ডাইভার্সিফিকেশন, এবং আপনারা জানেন যে ডাইভার্সিফাইড প্রোডাক্ট নিয়ে বাংলাদেশের আরএমজি সেক্টর দীর্ঘদিন থেকে আমরা কথা বলে আসছি। কিছু যে এটার উন্নতি হয়নি তা না, এটার অনেক সফলতাও তৈরি হয়েছে, কারণ এর আগে দিয়ে আমাদের যেমন সুটের ফ্যাক্টরি ছিল না, ইদানিং আমাদের অনেকগুলো সুট ফ্যাক্টরি তৈরি হয়েছে। সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে যে আমাদের স্পোর্টস আইটেমগুলো নিয়ে আমরা আসলে খুব বেশি কাজ করতে পারি। ডাইভার্সিফিকেশনের বড় জায়গাটি হচ্ছে যে আজকে কটন মার্কেট যেহেতু একটু আনস্টেবল হয়ে যাচ্ছে ডে বাই ডে সারা পৃথিবীতে, কোনো সময় আমাদের কটনের যে প্রোডাকশন, সেই প্রোডাকশনের উপর ডিপেন্ড করে ইন্ডাস্ট্রির চলমান থাকতে হয়। সেই জন্য এটির একটি ভালো পন্থা হচ্ছে যে আমাদের সিনথেটিক প্রোডাক্টগুলো, আর যে আর্টিফিশিয়াল ফাইবারের যে প্রোডাক্টগুলো স্পোর্টস ওয়্যারের জন্য মেইনলি সেই জায়গাগুলো। কিন্তু প্রবলেম হচ্ছে বাংলাদেশে অ্যাকচুয়ালি ওই ধরনের র ম্যাটেরিয়ালের প্রোডাকশনের তেমন একটি বড় সুযোগ নাই, যার জন্য আমাদের সবকিছুই বাহির থেকে আনতে হয়, বিশেষ করে চায়না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে আমাদের ওই ফাইবারগুলো আনতে হয়। সেই দিক থেকে আমাদের এখানে কস্ট ইফেক্টিভ হয় না। গভর্নমেন্টের সাথে বিভিন্নভাবেই কথা হচ্ছে। বর্তমান বিজিএমইর যে নেতৃত্ব আসছে, গত কিছুদিন আগে বিজিএমইর প্রেসিডেন্ট একই কথা বললো, এবং আমরাও বিশেষ করে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও, দি ইনস্টিটিউশন অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট আইটির পক্ষ থেকে আমরা যখনই কোথাও যাই সরকারি পর্যায়ে, আমরা সবসময় বলে আসছি, যেহেতু এইগুলো আমাদের জন্য কিছুটা অপ্রচলিত প্রোডাক্ট, আমরা এর আগে এগুলো নিয়ে আমাদের এখানে দক্ষতা এবং বিশেষ করে র ম্যাটেরিয়ালের সুযোগ কম, সেই দিক থেকে চায়নার সাথে যদি আমাদের এবং ভিয়েতনামের সাথে যদি আমাদের কম্পিটিশনে আসতে হয়, কম্পিটিটিভ হতে হয়, তাহলে এখানে কিছুটা ভালো সরকারি প্রণোদনা দেওয়া উচিত। তাতেই কিন্তু এন্টারপ্রেনিয়াররা এই ডাইভার্সিফাইড প্রোডাক্টগুলো, বিশেষ করে স্পোর্টস ওয়্যার যেটা, সেই স্পোর্টস ওয়্যারের প্রতি তারা বেশি মনোযোগী হবে, এবং তারা এটিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার জন্য একটু সুযোগ তৈরি হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে আগামী দিনে বিশেষ করে টেকনোলজি যেহেতু ট্রান্সফার হচ্ছে সারা পৃথিবীতে, কোথাও যেহেতু টেকনোলজি এখন প্রবাহমান, সো দ্যাট সেই জায়গাতে ডাইভার্সিফিকেশন তেমন একটি অসুবিধা হওয়ার কথা না বাংলাদেশে। এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলো সবসময় চ্যালেঞ্জ দিতে ভালোবাসে, এবং তারা নতুন যে মেশিনারি, আমাদের ডাইভার্সিফিকেশনের জন্য যেসব মেশিনারিজের দরকার হয়, সেই মেশিনারিজগুলো কিন্তু আমরা ইতিমধ্যে আমরা সফলভাবে এন্টারপ্রেনিয়াররা সেগুলো কিন্তু কিনছে, এবং সেগুলো চলমান রাখার জন্য যে টেকনিশিয়ান দরকার সেগুলো আমাদের অনেকটাই হয়ে আসছে। আরেকটি জিনিস ডাইভার্সিফিকেশনের জন্য যে জিনিসগুলো আমাদের বিশেষ করে এখন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, সেটা হলো যে একটি কথা আপনি জানেন যে ইদানিং এনভায়রনমেন্ট নিয়ে
জলবায়ু নিয়ে অ্যাকচুয়ালি অনেক বড় ধরনের ভয়েস রেজ হচ্ছে। সেই জায়গাতে আমাদের ইন্ডাস্ট্রিগুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, অনেকদিন থেকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হওয়ার জন্য কাজ করে আসছে এবং আমরা মনে করি সেটি খুব সফলভাবে এগুচ্ছে। এবং তার মধ্যে কিছু সাস্টেনেবল প্রোডাক্ট নিয়ে কিন্তু কথা হচ্ছে। বাংলাদেশের অনেকগুলো ফ্যাক্টরি এই সাস্টেনেবল প্রোডাক্ট এবং সাস্টেনেবল প্রসেস নিয়ে কাজ করছে, যার জন্য মাল্টিনেশনাল কোম্পানি যারা ডাইস কেমিক্যাল সাপ্লাই দিচ্ছে তারাও সেগুলো নিয়ে কাজ করছে। কিন্তু কথা হচ্ছে যে সেগুলোর প্রাইস এমনভাবে আসলে থাকে যেগুলো আমাদের কস্ট ইফেক্টিভ হয় না, যার জন্য ডাইভার্সিফাইড প্রোডাক্ট এবং সাস্টেনেবল প্রোডাক্ট কাজ করতে গেলে আমাদেরকে ওই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হয়। তবে আমরা হোপফুল যে আগামী দিনে বিশেষ করে যে ডাইভার্সিফাইড প্রোডাক্ট যেগুলো আমাদের বিশেষ করে আরএমজি সেক্টরে আসছে সেগুলোর জন্য আমরা অনেকটাই এখন তৈরি। কারণ আপনারা জানেন যে বিশেষ করে ডেনিমের কথা আপনি বলছিলেন যে ডেনিমে বাংলাদেশে একটি বড় কাজ হয় ডেনিমে, এবং আমাদের টি শার্ট বেজ, তো সেইগুলোর যে ওয়াশিং টেকনোলজি, প্রিন্টিং, এমব্রয়ডারি সহ আদার যে টেকনোলজি সেগুলো অনেক ডেভেলপ হয়েছে। এবং আমি আশা করি যে আমরা বেসিক প্রোডাক্ট আমাদের থাকবে, কিন্তু তার মধ্যেও আমরা ডাইভার্সিফিকেশন নিয়ে আমরা এগিয়ে যাব, নতুন নতুন প্রোডাক্ট আমাদের হবে। এটি এখন আমি মনে করি যে এটিতে আমি খুব সন্তুষ্ট না হলেও মানে আমি হতাশাবাদী নই। আমি আশা করছি সেগুলো ইতিমধ্যে আমাদের সেগুলো এই এডিশনাল যে ভ্যালু অ্যাডেড যে প্রোডাক্ট সেগুলো আমরা মার্কেটে আমরা সাপ্লাই করতে পারছি, এবং ব্র্যান্ডরাও আমাদেরকে হেল্প করছে বাংলাদেশের নতুন নতুন প্রোডাক্ট এর ক্ষেত্রে। আমরা মনে করি সেটি আগামী দিনে আমরা সফলভাবে আমরা কাজ করতে পারবো। ধন্যবাদ। জি, ধন্যবাদ শফিক ভাই। একটু অ্যাড করি, আপনি যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথাটা যেটা বলছেন যে কিভাবে কটন থেকে সিনথেটিকে আমরা আরো বেশি ট্রান্সফর্ম করতে পারি, আর কি আরো সিনথেটিক প্রোডাক্ট কিভাবে করতে পারি, এই বিষয়টা আসলে এখন এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। আমি পার্সোনালি একটা গবেষণার সাথে সংযুক্ত ছিলাম, যেখানে আমরা দেখেছি যে গত 5 বছরে আমাদের এইচএস কোড অনুযায়ী যে প্রোডাক্টগুলো আমরা এক্সপোর্ট করি এগুলোর গ্রোথ পার্সেন্টেজ গুলো জাস্ট আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখা গেছে যে কটন বেসড প্রোডাক্টের যে গ্রোথ এইটা অন এভারেজ 13-14-15%, আর সিনথেটিক প্রোডাক্ট গুলোর গ্রোথ আমরা দেখেছি 44-46%। সো এখান থেকে কিন্তু একটা ইন্ডিকেশন চলে আসতেছে যে দ্য ফিউচার ওয়ার্ল্ড টেক্সটাইল ওয়ার্ল্ড উইল বি অফ সিনথেটিক্স। কটন কিন্তু হ্যাঁ বেসিকলি হয়তো এভাবে থাকবে, বাট আমরা যদি এখনই সিনথেটিকে যাওয়ার প্রস্তুতি না নিই তাহলে এটা একটা ডিজাস্টার্স সিচুয়েশন হতে পারে। তো প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা যেহেতু আসছে, আমরা এখন এইচ.এম. মুস্তাফিজ সাহেব আপনার কাছে যাই। আপনার ফ্যাক্টরিতে আমরা জানি আপনি ছোট ছোট অর্ডার করেন, ডাইভার্সিফাইড প্রোডাক্ট করেন, কিভাবে করেন, চ্যালেঞ্জ গুলো কি কি? কারণ আমরা জানি ছোট অর্ডার হ্যান্ডেল করতে গেলে এখানে চেঞ্জ ওভার টাইমের ব্যাপার থাকে, প্রোডাক্টিভিটি কমে যায়, সবকিছু মিলায় আমি জানি না প্রাইস এন্ড অল, মানে এটা আমাদের আসলে টেক্সটাইল গার্মেন্টস এর সাপ্লাই চেইনটা এত কমপ্লেক্স যে মানে র মেটেরিয়াল প্রাইস বলেন বা ইন্ডাস্ট্রিতে অপারেশন বলেন, কোথাও না কোথাও সবসময় একটা আনরেস্ট থাকেই। সবকিছু মিলায়া বিজনেস করাটা আসলে টাফ, এবং এন্টারপ্রেনার আপনারা যারা সাকসেসফুলি করছেন, ইকোনমিতে অবদান রাখছেন, রিয়েলি কমেন্ডেবল। আপনি একটু আপনার চ্যালেঞ্জের জায়গাগুলো একটু যদি বলেন যে ডাইভার্সিফাইড প্রোডাক্ট করতে গেলে আসলে কি অবস্থা, কিভাবে জিনিসটাকে দেখতে পারেন? ধন্যবাদ আজকে আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমি একটু ভিন্ন প্রসঙ্গ দিয়ে কথাটা শুরু করি। সেটা হচ্ছে যে শফিক ভাই কিন্তু আমার একটু ব্যক্তিগতভাবে উনি আমার একজন মানে আইডল এই অর্থে যে আমি যখন ব্যবসা শুরু করি হ্যান্ডসের ওয়াশিং এর ডাইভার্সিফিকেশন আমার কাছে মনে হয় যে এইটা আমি ওনার কাছ থেকে শিখছি যে ডাইভার্সিফাই কিভাবে করতে হয়, নতুন করে কিভাবে ইনোভেট করতে হয়। এই জিনিসগুলোর আসলে মানে আমি যেরকম দেখেছি, আমি যদি 20 বছর আগের কথা বলি বা ইভেন 15 বছর আগের কথাও বলি, শফিক ভাই যেভাবে ডাইভার্স ওয়াশিং করতেন এরকম ডাইভার্স ওয়াশ ওই সময় আসলে কেউ করতে পারতো না, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি। তো সেই হিসাবে আজকে আমি খুব লাকি যে আজকে এই আলোচনায় ওনাকে আমি পেয়েছি। শফিক ভাই তোমাকে চিনবেন না বা চিনবেন বা মনে রাখতে 2-1 বার বিভিন্ন ফোরামে হয়তো দেখা হয়েছে ওনার সাথে, উনি হয়তো খেয়াল আছে কিনা আমি জানি না, তবে উনি আমার একজন পছন্দের মানুষের মধ্যে একজন আর কি, যাদের কাছ থেকে আসলে আমরা ব্যবসা শিখছি বা ইনোভেট করার জন্য অনুপ্রেরণা পেয়েছি। এখন আসি আমি আসলে কিভাবে ব্যবসাটা অপারেট করি সেটার একটা বিষয়টা একটু আমি আপনার সাথে শেয়ার করি। সেটা হলো এরকম যে
আসলে আমি ডাইভার্সিফিকেশনের জায়গাটায় আমি যখন ডে 1 থেকে আমি যখন বিজনেসটা শুরু করি, আমার কাছে মনে হচ্ছিল যে আমরা যে বিজনেসটা টিপিক্যালি যে বিজনেসটা অপারেট করি সেটা অনেক বেশি স্যাচুরেটেড মনে হয়েছিল আমার কাছে। যে ধরেন আমরা বড় অর্ডার ছাড়া কাজ করি না, অনেক ভালো মানে বড় ভলিউম ছাড়া আমরা অর্ডার নিই না, বা ধরেন আমরা একটু ক্রিটিক্যাল কিছু হলেই আমরা অর্ডার গুলো নিতে চাই না, কারণ এটা আমি করতে পারবো কিনা, লাইন থেকে উঠাতে পারবো কিনা, এই ধরনের নানা চ্যালেঞ্জ আমরা আসলে, আমি যদি ঠিক 15-20 বছর আগের কথা বলি, আমাদের কিন্তু মাইন্ডসেটটাই ছিল এরকম যে কত সহজ কাজ, কত মানে ইজিলি আমরা কাজটা বের করে নিয়ে আসতে পারবো, এটা ছিল আসলে আমাদের টিপিক্যাল মাইন্ডসেট। কিন্তু দিন শেষে এখন দিন যাচ্ছে, মানুষ, আপনি যদি ফ্যাশনের ট্রেন্ডটা দেখেন, যে ফ্যাশন ট্রেন্ডটা কিন্তু এমন হচ্ছে যে অনেক বেশি ডাইভার্স হয়ে গেছে। এখন ফাস্ট ফ্যাশন নিয়ে মানুষ কথা বলে, অর্থাৎ আজকে এই সপ্তাহে যেই মানে কনজিউমার আজকে যে পোশাকটা পরলো, নেক্সট উইকে সে সেটা পড়তে চায় না। এই যে মানে হিউজ যে একটা চেঞ্জ আসতেছে ফ্যাশনের ভিতরে, যার কারণে কিন্তু ডাইভার্সিফিকেশনের প্রসঙ্গটা কিন্তু বিভিন্ন কারণে আসছে, যে আমি আসলে কত বেশি নিজেকে ফ্যাশনেবল করতে পারি, কত বেশি আমি নিজেকে আপগ্রেড করতে পারি। এই প্রতিযোগিতা থেকেই আসলে আমরা ইন্ডাস্ট্রিতে যারা আমরা এই প্রোডাকশনের সাথে জড়িত, তাদের আসলে এই ডাইভার্সিফিকেশনের সাথে খাপ খেয়ে নেওয়ার একটা প্রতিযোগিতা আমি মনে করি যে আপনি যদি 1 দশক ধরে বলবো আমি, এটার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। আগের মতো বিশাল ভলিউমের অর্ডার কিন্তু এখন নাই। এখন এই একই অর্ডার বিভিন্ন প্রিন্টে, বিভিন্ন এমব্রয়ডারিতে, বিভিন্ন ভাবে ডাইভার্স হয়ে কিন্তু আমাদের কাছে আসতেছে। অর্থাৎ গ্রাহক মানে কনজিউমার লেভেলেই কিন্তু একটা বড় ডাইভার্সিফিকেশন কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি, এবং আমরা কিন্তু এটার সাথে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু যেই জায়গাটায় আমাদের ম্যানুফ্যাকচারার হিসাবে যে আমরা যে চ্যালেঞ্জটা ফেস করি বা যেটা আমরা প্র্যাকটিস করি না, সেটা হচ্ছে যে আমরা আসলে ডাইভার্সিফিকেশনটা রিঅ্যাক্টিভলি করি। অর্থাৎ আমার বায়ার যখন আমার কাছে চায়, আমার কনজিউমার এন্ডে যখন চায়, তখন আমি রিঅ্যাক্ট করি, তখন আমি সেটার পিছনে দৌড়াই, সেইটাকে অ্যাচিভ করার চেষ্টা করি। কিন্তু আমি যেটা করতে চাই সেটা হলো প্রোঅ্যাক্টিভলি। আমার প্রোঅ্যাক্টিভলি এরকম বলবো, যেমন ধরেন আমি একটু উদাহরণ দিই, আমরা টিপিক্যালি বাংলাদেশে কটনের উপর নির্ভরশীল। আপনি শফিক ভাই একদম কারেক্টলি বলছেন, আমরা ম্যানমেড ফাইবারে আমাদেরকে ডাইভার্স হতে হবে, কিন্তু কটন বা ন্যাচারাল ফাইবার যে ডাইভার্সিফিকেশন, সেটাই তো আমরা আজ পর্যন্ত করতে পারিনি। যদি আমি ন্যাচারাল ফাইবারের কথাও যদি বলি, যেমন ধরেন ন্যাচারাল ফাইবারের ভিতরে কটন এবং কটনের ব্লেন্ড, আপনি যদি মানে 100টা ফ্যাক্টরির মানে জিজ্ঞেস করেন, দেখবেন সিভিসি আর পিসি এই ছাড়া আর কোনো ডাইভার্সিফিকেশন আমাদের আর নাই। অর্থাৎ একটা কটনের সাথে যে আরো কত রকমের ফাইবার যে ব্লেন্ড করা সম্ভব, এর কত প্রকার ডাইভার্সিফিকেশন যে সম্ভব, সেটা আমরা কখনো গবেষণাও করি না, বা এটা নিয়ে আমরা চ্যালেঞ্জও নিতে চাই না। ধরেন কটন এবং মোডালের যদি ব্লেন্ডের একটা অর্ডার আসে, কোনো কারণে যদি একটু ছোট অর্ডার হয়, আমরা সাথে সাথে রিফিউজ করে দিই, ভাই এটা করবো না। বা ধরেন কটনের সাথে ভিসকসের একটা ব্লেন্ড, বা ধরেন কটনের সাথে লিনেনের একটা ব্লেন্ড, এরকম একটু ডিফারেন্ট একটু ব্লেন্ড হলেই তখন আর আমরা এই অর্ডার গুলো নিতে চাই না। অর্থাৎ আমাদেরকে প্রথমে নিজেদের যে এক্সিস্টিং জায়গাটা আছে, সেই জায়গাটায় আমাদেরকে আসলে ডাইভার্সিফিকেশনটা শিখতে হবে। যে যেটা আমার নাই, যেটা আমাদের বিশাল ইনভেস্টমেন্টের বিষয়, বা যেটা আমাকে এক্সিস্ট করবে 10 বছর পরে, 5 বছর পরে, সেটার থেকে ইম্পর্টেন্ট হলো আমার ঘরে যেটা এখন আছে সেইটাকে আগে সেখান থেকে ডাইভার্সিফিকেশনটা শুরু করা। এরপরে আসি ধরেন নিটিং। আমি নিট গার্মেন্টস, আমি নিটিংটা আমি এখানে বেটার বলতে পারবো, শফিক ভাই ওভেনটা আরো ভালো বলতে পারবেন আমার থেকে। নিটে যেমন ধরেন আমরা নিটিং এর শুধু জার্সি, রিব, পিকে, টেরি, এই কয়েকটা স্পেসিফিক জিনিস ছাড়া আমরা কোনোদিন কোনো ডাইভার্সিফিকেশন করে দেখলাম না। একটা নিটিং জার্সি মেশিনে কত শত রকমের ডিজাইন যে উঠানো সম্ভব, এটা কি আমরা বায়ার না চাইলে কোনোদিন নিজেরা করে দেখছি? আসলে আমাদের নিজেদের আগে করে দেখতে হবে যে এইটা কেমনে ডাইভার্স করা যায়, তারপরে আপনি বায়ারকে অফার করেন, অর্থাৎ প্রোঅ্যাক্টিভলি বায়ারদেরকে অফার করা। এই কাজটা আমরা নিজেদের এক্সিস্টিং যে ফ্যাসিলিটিস আছে সেখান থেকেও আমরা করতে রাজি না। দেন আসেন আপনি ডাইং এর ভিতরে আসেন, বিভিন্ন প্রসেসের ভিতরে আসেন, প্রিন্টিং এর কত রকমের নতুন প্রিন্ট আসছে। এই প্রিন্ট কি আমরা বায়ারদেরকে কখনো নতুন প্রিন্টকে অফার করছি যতক্ষণ না পর্যন্ত বায়ার আমাদের কাছে চাইছে? সুতরাং আমাদের যে ডাইভার্সিফিকেশনের জায়গাটা, সেখানে আসলে আমাদেরকে প্রথমে আগে প্রোঅ্যাক্টিভ হতে হবে যে আমার এক্সিস্টিং ফ্যাসিলিটিতে কি আমি ডাইভার্স করতে পারি। এই জায়গাটাই হলো আমি নিজে ব্যক্তিগতভাবে কাজ করি। আমরা নিয়মিত আমার এক্সিস্টিং ক্যাপাসিটি, এক্সিস্টিং ফ্যাসিলিটি থেকে
কত বেশি ডাইভার্স আমি হতে পারি, কত বেশি মানে ভিন্ন রকম কিছু বায়ারকে অফার করতে পারি এবং সেখান থেকে বিজনেস পিক করতে পারি, সেটা আমি করে থাকি। তাতে হয় কি, আমি যেই ধরেন কটনের 160 GSM এর একটা সিঙ্গেল জার্সি মেন্স টি শার্ট, যেখানে সবাই $1.80, $2, $2.20 নিয়ে মারামারি করে, সেখানে আমি ছোট্ট একটা ডাইভার্স করে সেটা $3 বের করে নিয়ে আসতে পারতেছি। কারণ হলো সেখানে আমি বায়ারের সাথে চ্যালেঞ্জ ছড়ে দিতে পারতেছি, কারণ অন্য কেউ এই সিমিলার অফারটা করতেছে না, কারণ আমি এটা প্রোঅ্যাক্টিভলি আগে করতে পারছি। এই হলো আমার কাছে মনে হয় যে ডাইভার্সিফিকেশনের মূল থিওরি হলো এইখানে। আগে হচ্ছে যে নিজের যে ক্যাপাসিটি আছে সেখানে নিজেকে ডাইভার্সিফাই করতে পারা, দেন আপনি আপনার প্রোডাক্ট রেঞ্জে আপনি ডাইভার্সিফাই করতে পারেন। আমরা যেমন ধরেন আমরা নরমালি কি হয়, বায়ার যখন একটা ডিজাইন পাঠায় তখন করে কি আমরা ওই ডিজাইনের উপর বেস করে আমরা স্যাম্পল তাকে সাবমিট করি, তাকে আমরা প্রোডাক্ট অফার করি। কিন্তু আমরা নিজেরা কি কোনো এমন কোনো প্রোডাক্ট যেটা আমরা কখনো করি নাই তৈরি করে বায়ারকে আমরা অফার করে বলছি যে ভাই আমি শুধু টি শার্টও বানাই না, আমি ট্রাউজারও বানাই, আমি ভাই জ্যাকেট বানাই, এইটা জ্যাকেট আমি সেলাইতে পারবো না এমন তো না, কিন্তু সেই জ্যাকেটটা যদি আমি তৈরি করে বায়ারকে অফার করি যে আমি এই জিনিসটা বানাইতে পারি, তাহলে আপনাকে বায়ার এই ডাইভার্সিফিকেশন আপনাকে তার এক্সিস্টিং প্রোডাক্ট থেকেও আপনাকে এসে অর্ডার প্লেস করতে পারে। সুতরাং এই ডাইভার্সিফিকেশন শুরু হতে হবে এখন আমাদের যে ক্যাপাসিটি আছে সেখান থেকে। তারপরে আপনি ভিন্নভাবে চিন্তা করেন যে আমি এখন ম্যানমেড ফাইবারে কিভাবে যাব, অন্যান্য আরো অনেক টেকনিক্যাল ফাইবার আছে সেগুলোতে কিভাবে যাব, টেকনিক্যাল ফেব্রিক কিভাবে তৈরি করব, সেগুলো আমি একটু মানে লং টার্ম আলোচনার ভিতরে বলতে চাই। কিন্তু শর্ট টার্মে আমি বলতে চাই যে আমার এক্সিস্টিং ক্যাপাসিটিতে যেই পরিমাণ ডাইভার্সিফিকেশন আছে তা আমরা প্র্যাকটিস করি না, এবং রিঅ্যাক্টিভলি আমরা এটা প্র্যাকটিস করি, যেটা আমাদের প্রোঅ্যাক্টিভলি প্র্যাকটিস করা উচিত। এক্সেলেন্ট মুস্তাফিজ সাহেব, আপনি যে বিষয়টা আনলেন, আসলে আমি তো একাডেমিতে আছি, এই জায়গাটাতে আমি নিজেও কাজ করি। আসলে আমরা যেটা ভাবি যে ইনোভেটিভ হওয়ার জন্য, ইনোভেশন করার জন্য আমার অনেক ফান্ড দরকার, অনেক টেকনোলজি দরকার, আসলে ব্যাপারটা কিন্তু এইটা না। আমার ইন্টেনশনটা হচ্ছে মূল, এবং আমি যদি ক্রিয়েটিভ হতে চাই বাকি সবকিছু অটোমেটিক্যালি হয়ে যায় আসলে। কারণ এই জায়গাটাতে আসলে অনেক কিছু কাজ করা আছে, দিস ইজ ট্রু, বাট স্টিল আমাদের ইন্ডাস্ট্রির এখন যে কারেন্ট সিচুয়েশন, অর্ডার গুলো বড় ক্যাপাসিটির ফ্যাক্টরি গুলো আমি বলবো যে একরকম একটু ডিলেমার মধ্যে আছে, কারণ বড় ক্যাপাসিটির অর্ডার আসে না, হাতে গোনা হয়তো 2টা 4টা 5টা বায়ার হয়তো বড় অর্ডার গুলো দেয়। সো এই ছোট অর্ডার গুলো প্রফিটেবলি ম্যানেজ করার ক্যাপাসিটি যদি আমরা গ্রো করতে না পারি, ইনফ্যাক্ট যারা পারছে না তারাই কিন্তু হারিয়ে যাচ্ছে। সো এটা করতেই হবে আমাদের। তো এটা করতে গেলে আমাদের একদম ইন টার্মস অফ স্কিল এবং টেকনিক্যাল থেকে শুরু করে ম্যানেজারিয়াল স্কিল কিভাবে ডেভেলপ করা যেতে পারে, ইটস এ কমপ্লিট ডিফারেন্ট ডিসকাশন এটা হতে পারে। আমি শরীফ ভাইয়ের কাছে আসবো, এই বিষয়ে আপনি হয়তো বলবেন। এখন আমি চলে যাচ্ছি জনাব পাভেল সাহেব আপনার কাছে। আপনি যেহেতু একটু ফ্রম দ্য আদার এন্ড এই ব্যাপারটাকে দেখছেন, ভ্যালু এডিশন এবং যে এই যে আমরা প্রাইস পাই না, মুস্তাফিজ সাহেব যেটা বলছিলেন যে অর্ডারটা হয়তো $1, 20 সেন্ট 30 সেন্টের অর্ডার গুলো সবাই আমরা হয়তো কামড়াকামড়ি করছি, উনি এগুলোর মধ্যে না যে ছোট ডাইভার্সিফাইড অর্ডার কিন্তু হচ্ছে উনি বেটার প্রাইস আনতে পারছেন। এবং ইন্টারেস্টিংলি আমি গতকালকে লিঙ্কডইনে একটা পোস্ট দেখেছি, একজন পাকিস্তানি এই পোস্টটা করেছে আর কি, যে বাংলাদেশে তোমরা কিভাবে $1.70 টি শার্ট বানাও, দয়া করে যদি এটা করা না যায় এটা বন্ধ করো, আর যদি করা যায় তাহলে দয়া করে আমাদেরকে শিখাও কিভাবে করে। সো এটা একটা রহস্যজনক ব্যাপার আর কি, যেখানে ইয়ার্ন প্রাইসের কথা নিয়ে বলছিলেন যে টোটাল ইয়ার্নের যে প্রাইস একটা গার্মেন্টস এর যায়, ওটাই হয়তো দেখা যায় যে মেবি মোর দেন মানে যে ম্যাটেরিয়ালটা যাচ্ছে ওটাই হয়তো $1 উপরে। সো এত বড় একটা ফ্যাক্টরি, এত বড় অপারেশন, আই ডোন্ট নো কিভাবে এটা ম্যানেজ হচ্ছে, আমরা কি আসলে লসে চালাচ্ছি কিনা, বা হয়তো 2-3টা প্রোডাক্ট লসে চালাচ্ছি, একটাতে লাভ করছি, গড়ে একটা চলে আসছে হয়তো রেভিনিউ, বাট বিজনেস ক্যান নট সাস্টেন লাইক দিস ফর লঙ্গার পিরিয়ড, তাই না? আমাদের কিন্তু বের হয়ে আসতে হবে। So as a representative of the sourcing industry, বা আপনি অনেকদিন নেক্সটে ছিলেন আমি জানি, সো এখানে ডিফারেন্ট থেকে কাজ করেছেন, সো আপনি একটু বলেন যে ভ্যালু এডিশনের জায়গাটা এবং প্রাইসের জায়গাটা রিটেলাররা আসলে কিভাবে দেখে, আসলে তারা কি ডাইভার্সিফাইড প্রোডাক্টের জন্য মানে দে লুক ফর গুড ফ্যাক্টরিজ এবং কিন্তু পায় না, জিনিসটা কি আসলে এরকম, বা প্রাইসের ব্যাপারটা আসলে ওখানে কিভাবে ঘটে আর কি? জি পাবেন। ধন্যবাদ খায়রুল ভাই, এবং আমি আরো ধন্যবাদ দিতে যাচ্ছি শফিক ভাই এবং মুস্তাফিজ ভাইকে। খুব সুন্দর করে আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে যে আমাদের প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন প্রোডাক্ট নিয়ে আমরা কি কাজ করা মেন্টালিটি অথবা কি কাজ করছি অথবা করছি না সুন্দর করে আলোচনা করেছেন।
আমি কিছু বিষয়টা আসলে মানে ব্র্যান্ড রিপ্রেজেন্ট হিসাবে যেহেতু আমরা সোর্সিং এন্ডে কাজ করছি, যে আমাদের পার্সপেক্টিভ থেকে আমি একটু বলার চেষ্টা করব। তো বিষয়টা হচ্ছে আমরা যেই কথাটা মুস্তাফিজ ভাই বলেছেন ওইটার পিছনে আমি যে কথাটা বলছি, আমাদের আসলে প্রথমত মেন্টালি যে বিষয়টা আমাদেরকে ঠিক করতে হবে যে আমরা আসলে এই যে আমাদের বিজিএমই বিকেএমই এবং পুরুষ মানে যে সংস্থার যে আমাদের টার্গেট যে $50 বিলিয়ন এক্সপোর্টিং, সেইটারকে যদি আমরা রিচ করতে চাই, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন ছাড়া আসলে আমাদের অন্য কোনো বিকল্প আমি আমার মতে আমি দেখছি না। কারণ আপনারা যদি দেখেন যে এই যে বেসিক প্রোডাক্ট গুলো নিয়ে যে আপনি বললেন, একটা উদাহরণ দিলেন যে 1.7 দিয়ে আমরা একটা বেসিক প্রোডাক্ট করছি, এই যে একটা ব্যাড কম্পিটিশন প্র্যাকটিস আমাদের মাঝে তৈরি হয়ে গেছে। প্রোডাক্টটাকে আমাদের কম্পিটিশন, আমরা সে না করলে আমি পার্সেন্ট কমিয়ে করছি, সে না করলে আমি পার্সেন্ট কমিয়ে, এতে যেটা হচ্ছে $2.5 প্রোডাক্ট সেখানে 170 নেমে গেছে। 170 থেকে এখন অনেকে আছেন 165 অনেক সময় মানে করতে চাইবেন। এই বিষয়গুলো কেন হচ্ছে? কারণ আমাদের ব্যাড প্র্যাকটিস কম্পিটিশন। কারণ আমি চিন্তা করছি যে কিন্তু আমি চিন্তা করছি না দেয়ার আর লটস অফ প্রোডাক্ট যেখানে আছেন, যেখানে কম্পিটিশনটা অনেক কম। আমরা যদি দেখি যে আজকে এই যে ব্র্যান্ড, আমরা যখন কাজ করি, আমরা যখন ব্র্যান্ডের সাথে মিটিং করছি, কথা বলছি, তারা কেন চায়নাতে যাচ্ছে, কেন টার্কিতে যাচ্ছে, কেন ভিয়েতনামে যাচ্ছে? তো ওই যে প্রোডাক্টগুলো শুধু বাংলাদেশে তারা যে প্রোডাক্টগুলো দিচ্ছে, যে জানে যে এইখানে যদি প্রোডাক্টগুলো বাংলাদেশে আমি দিতে চাই, এখানে হিউজ কম্পিটিশন, কেউ না কেউ এসে আমার কাছ থেকে 10 সেন্ট 15 সেন্ট 20 সেন্ট কমে আমার কাছ থেকে অর্ডারটা নিয়ে যাবে। বরঞ্চ যে প্রোডাক্টটা চায়না থেকে করছে, স্পেশালি যেটা মানে শফিক ভাই বলছেন স্পোর্টস ওয়্যার, যেটা আমরা ম্যানমেড ফাইবারের যে প্রোডাক্টগুলো, যে হিউজ আমাদের একটা অপরচুনিটি আছে, পটেনশিয়ালিটি যে গ্রো করার জন্য। আমি বিশ্বাস করি আমাদের এখান থেকে যদি আমাদের বিভিন্ন সংস্থা এবং গভর্নমেন্ট যদি এখানে সুনির্দিষ্টভাবে নজর দেন, আমাদের বিশ্বাস আমরা খুব শীঘ্রই 50 বিলিয়নে আমরা পৌঁছাতে পারবো। এখন আমাদের দেখেন বাংলাদেশে যে আমাদের যে মানে যতগুলো ফ্যাক্টরি, মানে ওভেন ফ্যাক্টরি বলেন, জার্সি ফ্যাক্টরি বলেন, নিটওয়্যার বলেন, তার মধ্যে টোটাল কতগুলো ফ্যাক্টরি আছে স্পেশালিস্ট ফর আউটওয়্যার, স্পোর্টস ওয়্যার। আমাদের দেখা যাচ্ছে এছাড়াও আমাদের আউটওয়্যার আছে, ফেন্সি ড্রেস করার জন্য আছে, ওয়ার্কওয়্যার করার জন্য কতগুলো আছে। কিন্তু দেখবেন প্রত্যেকটা ফ্যাক্টরি 5 পকেট ডেনিম করতে পারে, প্রত্যেকটা ফ্যাক্টরি ক্রিউনেক টি শার্ট করতে পারে, প্রত্যেকটা ফ্যাক্টরি শার্ট করতে পারছে। কিন্তু এইটা কিন্তু আমাদের যেহেতু কম্পিটিশনটা হিউজ, প্রাইস কিন্তু অটোমেটিক্যালি নিচে চলে যাচ্ছে। কারণ এজ এ ব্র্যান্ড অনেক সময় কিছু ব্র্যান্ডের তাদের কিছু ব্যাড প্র্যাকটিস যে বিষয়টা হতে পারে যে না, সে 10 সেন্ট কম পাচ্ছে একজনের কাছ থেকে, সে কিন্তু দেখছে না সে একটা ফ্যাক্টরি তার মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করে সে গ্রিন একটা ফ্যাক্টরি করেছে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেরাই একটা প্রোডাক্টের প্রাইস কমে দিই, কারণ এটা বেসিক প্রোডাক্ট, কম্পিটিশন হিউজ। আমরা যদি আমাদের ইন থেকে যদি কাজ করি ডাইভার্সিফিকেশন প্রোডাক্টগুলো বা ইনক্রিজিং দ্য গ্রেট এস্থেটিক লুক অ্যান্ড টু মেক এ ইউনিক প্রোডাক্ট, তাহলে অবশ্যই কিন্তু এটা অ্যাট্রাক্ট করবে আমাদের কাস্টমার বেসকে, আমাদের ব্র্যান্ডকে। ব্র্যান্ড যখন দেখবে যে এই বাংলাদেশে যেখানে আমি মোটামুটি কিছুটা সিএম কম পাচ্ছি, কম্পারেটিভলি প্রাইস কম পাচ্ছি, বাট এই ক্ষেত্রে যদি বাংলাদেশ থেকে আমি কিছু স্পোর্টস ওয়্যার বলেন, অ্যাক্টিভ ওয়্যার বলেন, তারপর যদি বলেন আউটওয়্যার অথবা কিছু ইউনিক কিছু যে ডাইভার্সিফিকেশন করছি, আমি কিন্তু যেটা মুস্তাফিজ ভাইয়ের কথা বলছি, আমি কিন্তু কটনের মধ্যে কিছু ডাইভার্সিফিকেশন করতে পারি, কিছু মানে নতুন ডিজাইন, একটু ডেভেলপমেন্ট। আমরা কয়টা ফ্যাক্টরি তার নিজস্ব ডিজাইনিং হাউস আছে, কয়টা ফ্যাক্টরি তার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হাউস আছে। আমরা সেখানে কিন্তু ইনভেস্টমেন্টটা কিন্তু অনেক বেশি না। আপনার যখন মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করতেছে, মেশিনারিজ, ম্যান পাওয়ার, ইনফ্রাস্ট্রাকচার, কত ইনভেস্টমেন্ট করছে R&D ক্ষেত্রে, কয়জন লোক দরকার প্রয়োজন। কিন্তু আমরা আসলে সেখান থেকে বেরিয়ে এসে বৃহৎ যেখানে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট প্রয়োজন সেখানে দিচ্ছি শুধুমাত্র বেসিক প্রোডাক্টের জন্য। আমার ক্ষুদ্র একটা ইনভেস্টমেন্টের মাধ্যমে যদি আমি ভালো প্রাইস পেতে পারি, আমি ভালো বিজনেস পেতে পারি, সেখানে কিন্তু আমরা দেখছি না। তো আমরা যদি বলি যে আমাদের যতটুকু সাকসেস, আমি যদি না বলি না, তার পিছনে কিন্তু ঠিক ডে 1 থেকে আমি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে মানে ইনভেস্টমেন্ট করেছি। এখানে কিন্তু হিউজ না, আমার টোটাল ইনভেস্টমেন্টের আমি যদি বলি 5% কিন্তু আমার রিসার্চ ডেভেলপমেন্ট না, কিন্তু ইটস ব্রিঙ্গিং এ লট ফর মি। আমি যদি বলবো আমার জন্য, আমাদের দেশের জন্য আমরা কাজ করছি। আমি দেখছি যে টার্গেটে কোন কোন প্রোডাক্টগুলো হচ্ছে, কেন কাস্টমার টার্গেটে যাবে, কেন কাস্টমার চাইনাতে যাবে, কেন আমরা করতে পারবো না। আমরা যখনই আমাদের বিজনেস পার্টনার ফ্যাক্টরির সাথে বসতেছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা কিছুটা ভ্যালুয়েশন ট্র্যাক করি। কারণ আমরা কিছু লাইন কোয়ান্টিটি যেটা মানে কোর প্রোগ্রাম গুলো করতে পারি, কিছু লাইন আমরা ফ্যাশন প্রোডাক্ট গুলো করতে পারি, যেখান থেকে কিছু ভ্যালিডেশন আসবে, ইউ উইল গেট মোর মানি। বিকজ আমরা সে বেসিক করে শুধুমাত্র এফিসিয়েন্সি বাড়িয়ে, চ্যালেঞ্জ থাকবে এফিসিয়েন্সি বাড়িয়ে কাজ করার জন্য, মানে টু মেক প্রফিট, কেন আমরা কাজ করব না একটু ফ্যাশন প্রোডাক্ট করে সেখান থেকে আমরা ভালো প্রাইস করার জন্য। তো আমাদের বিশ্বাস
আমরা যদি একটু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে একটু মানে মনোযোগ হই, এখানে অনেক, আমি আবারও বলছি যে আপনাদের মাধ্যমে পুরো আমাদের দেশের যারা বিজনেসম্যান আছেন, ফ্যাক্টরি ওনার আছেন এবং বিভিন্ন ইয়েতে কাজ করছেন, তাদেরকে বলবো আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে বেশি খরচ হয় না। আমরা একটু যদি সুনির্দিষ্ট আমাদের মেন্টালিটি যদি আমরা রাখি যে না, আমরা এই সময়টুকু, আমার এই ইনভেস্টমেন্টটুকু আমরা নতুন প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন ইনভেস্টমেন্ট করব, আপনি ইনশাল্লাহ, আমি কথা বলছি ইনশাল্লাহ 10 টাইমস বেটার আপনি রিটার্ন পাবেন। আর আমাদের যারা বিজিএমই বিকেএমই এবং আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের যে গভর্নমেন্ট যদি আমাদের সহযোগিতা করেন, আমাদের যারা বিজনেসম্যান আছেন তাদেরকে এই যে ম্যানমেড যে ফাইবারের যে প্রোডাক্ট, ফ্যাব্রিক অথবা সিনথেটিক, আমাদের যে ম্যানমেড যে আছেন, যে আমাদের বিভিন্ন কটন, বিস্কস, রিসাইকেলিং, এখন রিসাইকেলিং এর মধ্যে যে সাস্টেনেবলের মধ্যে কাস্টমার কিন্তু অনেক জোর দিচ্ছেন, অনেক কাজ করছেন। এই বিষয়ে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমরা কি সহযোগিতা করতে পারি যেটা আমাদেরকে হেল্প করবে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করার জন্য? কারণ আমরা আসলে অনেক ক্ষেত্রে কিছু প্রোডাক্ট কম্পিটিশন আমরা নামতে পারছি না চায়না থেকে কিছুর জন্য, বিকজ চায়না থেকে ফ্যাব্রিক কিনে বাংলাদেশে এনে সময় সাপেক্ষে সবকিছু মিলেই কাস্টমার চিন্তা করছে যে ফ্যাব্রিকটা চায়না থেকে কিনে বাংলাদেশে এসে যে ম্যানুফ্যাকচারিং করবে, যে লিড টাইমটা, তার জন্য হয়তো তারা প্রাইসের দিকে তাকাচ্ছে না, তার লিড টাইমের দিকে তাকিয়ে কিন্তু তারা চায়না চলে যাচ্ছে। সেটা কিন্তু ইজিলি বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার, আমি মনে করি যে সহযোগিতা যদি গভর্নমেন্ট থেকে পাওয়া যায়, আমাদের যদি এই ধরনের ম্যানমেড ফাইবারের এখানে যদি আমাদের ইনভেস্টমেন্ট ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা যদি আমাদের স্ট্রং করা যায়, আমার বিশ্বাস আমরা সেখান থেকে অনেক বেশি কিছু আমরা পাবো। এবং আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন বলেন, সেটা কিন্তু আরো অনেকে ইন্টারেস্ট ফিল করবে। না, আমরা কেন ইন্টারেস্ট ফিল করছে না? কারণ কোন সবকিছু ডিপেন্ডেন্স অন চায়না। আপনি জানেন একটা ম্যানমেড ফ্যাব্রিক যান, রিসাইকেল পলিস্টার আনতে যান অথবা 100% লিলেন ফ্যাব্রিক আনতে যান, সম্পূর্ণ ডিপেন্ডস অন চায়নার উপর ডিপেন্ড। কেন আমরা সবকিছু চায়নার উপর ডিপেন্ড করতেছি? আমাদের জন্য বড় একটা সুযোগ, যেখানে কিন্তু চায়নার ইন্টারনাল পলিটিক্স উইথ ইউএসএ এবং বহির্বিশ্বের সাথে যে ধরনের একটা ক্রাইসিস মুভমেন্ট চলছে, এই মুহূর্তে যদি আমরা আমাদের গভর্নমেন্ট থেকে সহযোগিতা নিয়ে যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজটাকে স্ট্রং করা যায়, আমার বিশ্বাস সেখান থেকে আমরা অনেক বড় কিছু আমরা পাবো। সো আমি যেটা বলছি যে সবাইকে রিকোয়েস্ট করবো, আমাদের যারা আমাদের কথা শুনছেন, যে আমরা একটু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং একটু করে যদি আমরা R&D তে সময় দিই, ইনশাল্লাহ আমরা অনেক কন্ট্রিবিউশন করতে পারবো আমাদের বিজনেসে। ধন্যবাদ। থ্যাংক ইউ পারভেল ভাই, এক্সেলেন্ট, ইন্টারেস্টিং বিষয়। এবং আপনি যে কথাটা বলছিলেন আসলে যে আমাদের মিসকনসেপশন গুলো আসলে দূর করা দরকার, যে R&D করতে গেলে আমার আসলে মিলিয়নস অফ ডলার ইনভেস্টমেন্ট লাগবে, আসলে জিনিসটা এরকম না। আমি অনেক ফ্যাক্টরিতে গিয়েছি, প্রত্যেকটা ফ্যাক্টরিতে R&D আছে, বাট R&D তে আসলে আমরা কি করছি? কিছুই না, জাস্ট কিছু স্যাম্পল টেস্ট করি, কিছু হয়তো স্যাম্পল ডেভেলপ করি, বাট ইন ট্রু সেন্স R&D বলতে যেটা বোঝায় এখানে কিন্তু আমরা ইনভেস্ট করছি না। বা ইনফ্যাক্ট টেকনোলজি ম্যানেজমেন্টও, টেকনোলজি যে আমাদেরকে আসলে কতটা মানে ইম্পিটাস দিতে পারে, এই জায়গাটা তো কিন্তু টেকনোলজিকে টেক কেয়ার করার জন্য কিন্তু আমরা কাউকে ওইভাবে ডেডিকেটেডলি হয়তো অ্যাসেন্ড করি না। এবং আপনি যেটা বলছিলেন যে এই যে ডিসকাশন গুলো হচ্ছে, আশা করি এই ডিসকাশন গুলো আমরা তো আমাদের যে প্ল্যাটফর্ম আছে টেক্সটাইল ফোকাসের, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় জিনিসগুলো, আজকে হয়তো আমাদের হয়তো 40 থেকে 50 জন পার্টিসিপেন্ট আছে যারা শুনছেন, বাট আমাদের যে নেটওয়ার্ক আছে যেখানে সবাই স্টেক হোল্ডার্স, সো এই ভিডিওগুলো ডেফিনেটলি আমরা সার্কুলেট করব এবং আশা করি যে একটা মানে নলেজ ফার্টিলাইজেশন হবে আর কি সবার কথা শুনে ইনশাআল্লাহ। সো এই পর্যায়ে আমরা আমাদের যে টাইটেল স্পন্সর ফোকাস স্টকের লজিক সফটওয়্যার, তাদের একটা ছোট্ট প্রমোশনাল ভিডিও দেখব, তারপর আমি ফিরে আসবো জনাব শফিক ভাই আপনার কাছে, এবং আমরা পলিসি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করবো।
জি, তা আমরা দেখছিলাম লজিক সফটওয়্যার তারা গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য কাস্টমাইজ অটোমেশন সফটওয়্যার ডিজাইন করে। এই জায়গাটা ইম্পর্টেন্ট আসলে আমাদেরকে। আমরা যদি রিসোর্স অপটিমাইজেশনের দিকে যাই, উই নিড টেকনোলজি। আসলে সবকিছু আসলে হিউম্যান পাওয়ার্ড হবে জিনিসটা মানে হাইটেক ইন্ডাস্ট্রি গুলো কিন্তু আস্তে আস্তে অটোমেশনের দিকে যাচ্ছে এবং আমাদের ইন্ডাস্ট্রি 4.0 নিয়ে আমরা অনেক কথাবার্তা বলি, সেই জিনিসগুলো হয়তো সামনে আমাদের আরো বড় আকারে আসবে। সো জি, শফিক ভাই, পাভেল ভাইয়ের কথা থেকে আসে আর কি, উনি যেটা বলছিলেন যে এখন একটা মানে টার্মোইল চলছে ইন টার্মস অফ চায়না ইউএসএ ট্রেড ওয়ার সবকিছু মিলায় একটা আনকমফোর্টেবল সিচুয়েশন আছে ওরা তো, এবং এই যে কারণে আমাদের অনেক অর্ডারও পাচ্ছি। তো এই মুহূর্তে আমরা আসলে আমাদের যে টেক্সটাইল ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে, বিশেষ করে কটন টু মানে ইন টার্মস অফ ট্রান্সফরমেশন ফ্রম কটন টু সিনথেটিক্স, আপনি বলছেন যে আমরা চায়না নির্ভর, মালয়েশিয়া থেকে আমাদের ফাইবার আনতে হয়। ইনফ্যাক্ট আমরা তো মানে টেক্সটাইলেও আসলে এখনো 100% সেলফ রিলায়েন্ট হতে পারি নাই ইন টার্মস অফ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। নিটে হয়তো আমরা বলি যে 90%, ওকে ফাইন, বাট স্টিল বেসিক প্রোডাক্টস, ফ্যাশনেবল নিট ফেব্রিক গুলো কিন্তু এখনো আমাদের চায়না থেকে আনতে হয়। সো এটা কি শুধু গভর্নমেন্ট পলিসি বা পলিসি দুর্বলতার কারণে, নাকি আপনার কি মনে হয় যে এই জায়গাটা আসলে কিভাবে উন্নতি করা জায়গা আছে? ধন্যবাদ। আমি শুনছিলাম মিস্টার মোস্তাফিজ এবং মিস্টার পাবেল খুবই কিছু কিছু সুন্দর সুন্দর কথা বলেছে, যেগুলো আসলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য সবারই শোনা উচিত। এবং তারা বিশেষ করে যে কথা বললো মোস্তাফিজ সাহেব, যে হ্যাঁ রিয়েলি যে আমরা শুধু কটনের উপরেও ডাইভার্সিফিকেশন করে কিন্তু আমরা অনেক ডেভেলপ করতে পারি। আর আজকে কিছুক্ষণ আগে যে সফটওয়্যার নিয়ে যে ইয়েটা দেওয়া হলো, সেইটা আমি একটু কৃতজ্ঞতাই জানাবো মিস্টার মামুর। অ্যাকচুয়ালি লজিক সফটওয়্যারের আমরা গত 5 বছর আগে থেকে আমাদের কোম্পানিতে আমরা এই সফটওয়্যারটি ইন্ট্রোডিউস করেছি এবং আলহামদুলিল্লাহ খুবই স্বল্প সময়ের মধ্যে, কারণ আপনারা জানেন যে সফটওয়্যার অটোমেশনটা খুবই একটি জটিল প্রথম দিকে, কারণ যারা ইউজার তারা এগুলো অ্যাকসেপ্ট করতে চায় না। কিন্তু আমরা খুবই দৃঢ়তার সাথে এবং তাদের সার্বিক সহযোগিতা আমাদের কোম্পানিতে, আমাদের অনেকগুলো ফ্যাক্টরিতে আমরা এই সফটওয়্যারটি ইউজ করেছি। অনেকে বিদেশ থেকে এনেছে, কিন্তু আমরা দেখলাম যে আমাদের এই দেশীয় সফটওয়্যার আমাদের ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি। এবং মিস্টার মামুরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এবং তার এই প্রচেষ্টা অব্যাহত থাকুক আমাদের ইন্ডাস্ট্রির জন্য। শুধু কেবল আমরা ইন্ডাস্ট্রির সাথে অনেক কিছু জড়িত, সো দ্যাট এটি একটি ইম্পর্টেন্ট পার্ট আজকের, বিশেষ করে যখন সারা পৃথিবীতে টেকনোলজি নির্ভর ইন্ডাস্ট্রি হচ্ছে, সেখানে আমাদের এই অটোমেশন গুলো অনেক জরুরি। ধন্যবাদ। তবে যে কথা বলা হচ্ছে আসলে আমি একটু ডাইভার্সিফিকেশনের মধ্যে আরেকটু এসে এইভাবে একটু বলি যে আসলে ডাইভার্সিফিকেশন শুধুমাত্র যে আমরা প্রোডাক্ট ভ্যারিয়েশন ব্যাপারটা কিন্তু তা না। এর মধ্যে অনেকগুলো জিনিস আছে। যেমন যে কথা বলো যে ফাইবারের ক্ষেত্রে, ফাইবারের অনেক অনেক যে ব্ল্যান্ডিং আছে, যেমন লিলেন থেকে আরম্ভ করে, ভিসকুস থেকে আরম্ভ করে, ফ্লাক্স, হ্যাম, এই জিনিসগুলো কিন্তু ইদানিং কিন্তু আসছে। আমরা একদিন লিনেন, যাই হোক বহু বছর মধ্যে লিনিয়ান কাজ করছে, কিন্তু আজকে আমরা কিন্তু বাইরে থেকে তাদের হ্যাম অথবা ফ্লাক্স এগুলোর জন্য আমরা কিন্তু এগুলো পাচ্ছি। সো দ্যাট এখানে ফাইবার এবং ফ্যাব্রিকের একটা ভ্যারিয়েশন আছে, কারণ একই সুতা দিয়ে আপনি বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন করে কিন্তু আমরা কিন্তু করতে পারি। কারণ কিছুদিন আগে আমাদের একটা বায়ার এসেছিল নেদারল্যান্ড থেকে, তারা এসে দে আর সো প্লিজ যে আমরা আসলে এত ধরনের ভ্যারিয়েশন তৈরি করি। তো আমার মনে হয় বাংলাদেশে অনেক ফ্যাক্টরি এখন ইদানিং তাদের অ্যাকচুয়ালি ফ্যাব্রিকের দিকে তারা নজর দিয়েছে, কারণ স্টিচিং তো আসলে অলমোস্ট সবারই একই রকম থাকে। ভ্যারিয়েশনটা করতে হবে আপনার ফ্যাব্রিক, বিশেষ করে ফাইবারের দিক থেকে ভ্যারিয়েশন করতে হবে, ফ্যাব্রিকের দিক থেকে, আফটার স্টিচিং আপনাকে, এবং ডিজাইনের দিক থেকে। একই একই কনজাম্পশনের ফ্যাব্রিক আপনি দেখা গেল কম্বিনেশন চেঞ্জ করে আপনি অনেক সুন্দর জিনিস আপনি তৈরি করতে পারেন। ডিজাইন ডেভেলপমেন্টে আমরা এতদিন খুব পিছিয়ে ছিলাম। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন অনেকগুলো ফ্যাক্টরি তারা নিজস্ব ডিজাইন হাউস করেছে, R&D নিয়ে কাজ করতেছে। আরেকটু ফাস্ট হওয়া দরকার, কিন্তু যেটা একদমই ছিল না সেটা কিন্তু এখন মোটামুটি শুরু হয়েছে এবং সবাই এটি নিয়ে কাজ করতেছে। তারপরে যায় বিশেষ করে ডাইজের ক্ষেত্রে আপনারা জানেন যে ক্লাইমেটের ব্যাপার নিয়ে হইচই শুরু হয়ে গেছে। আমরা এবং অনেকেই আজকে যেমন আপনার ন্যাচারাল ডাই, আর্ট কালার যেটা আমরা বলি, এটি নিয়ে আমরা কাজ করছি এবং আমরা বেশ ভালো কিছু অর্ডার আমরা কাজ করছি।
আরেকটি কথা যেখানে আমি খায়রুলকে বলবো, খায়রুল সাহেবকে বলবো, যিনি ইউনিভার্সিটির সাথে জড়িত, কারণ এই ডাইভার্সিফিকেশনের সাথে কোয়ালিটি এবং অনেক ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে কিন্তু আজকে ইউনিভার্সিটি কিন্তু জড়িত। বিশেষ করে বাংলাদেশে একটি মানে পাবলিক ইউনিভার্সিটি, যেটি অত্যন্ত বাংলাদেশের সেরা ইউনিভার্সিটি আমরা বলি, বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি, সেটির কিন্তু মানে আমাদের এই কমিউনিটির জন্য কিন্তু তাদের কিন্তু অনেক কিছু করার আছে, এবং অনেকগুলো ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটিও টেক্সটাইল কিন্তু হয়েছে। আমার কাছে মনে হয় যে ওই জায়গাতে কিছু R&D হওয়া দরকার। ইন্ডাস্ট্রিতে R&D হয়, সেগুলো যখন আমরা নিজেরা ফিল করি অথবা বায়ারের কোনো নিয়ে আমরা কাজ করি, বায়ারের প্রেশার নিয়ে কাজ করি, কিন্তু একটা নিউট্রাল জায়গা থেকে কিন্তু ইউনিভার্সিটি দেশের জন্য কিন্তু কাজ করতে পারে। সেই জায়গাতে আমার মনে হয় সমস্ত ফ্যাসিলিটি বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির আছে। আমার মনে হয় আমরা যদি বিশেষ করে ইন্ডাস্ট্রি এবং একাডেমি যদি আমরা মনে করি এবং একসাথে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের এই টেক্সটাইল কমিউনিটি, আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং R&D অনেক উপকৃত হবে। আরেকটি কথা, যেটি পাকিস্তানের কথা, আমার মনে হয় খায়রুল্লাই বোধহয় বলেছে যে একজন পাকিস্তানি বলছে, হ্যাঁ সেটি ঠিক আছে, তার দিক থেকে বলা হয় এটি সত্য, আমরা অনেক কমে টি শার্ট পরেই করছি, বাট দিন বিকজ আমাদের অ্যাকচুয়ালি নিজস্ব কিন্তু কটনের ডিপেন্ডেন্সি নাই। পাকিস্তান কিন্তু কটনে তারা কিন্তু ভালো করছে, সেই জায়গা থেকে আমরা কিন্তু ইদানিং পাকিস্তান থেকে কিন্তু বেশ কিছু ডেনিম ফ্যাব্রিকও কিন্তু আসছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে তারা একদিকে ভালো, আরেকদিকে কিন্তু খাবার, কমিটমেন্টের দিক থেকে কিন্তু পাকিস্তান খুবই একটি মানে খারাপ জায়গায় আছে, যার জন্য আসলে আমরা খুবই খারাপ জায়গা থেকে তাদের সাথে কাজ করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। আরেকটি জিনিস, টি শার্ট নিয়ে তারা কথা বলছে, কিন্তু ডেনিম তো দেখা যায় যে আমরা যেখানে $5-6 বা $6 নিচে আমরা কাজ করি না, তারা কিন্তু $4 কিন্তু বেসিক প্যাকেট করে। সো দ্যাট ওই জায়গাগুলোতে আমাদের যোগ্যতা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা কারো কথায় আমরা এগুলো নিয়ে আমাদের কোনো রিয়াকশন আমরা দিতে চাই না। আর সর্বশেষ যেটা, যেমন আমাদের ইদানিং রিসাইকেল নিয়েও কিন্তু কিছু কাজ হচ্ছে, বেশ কিছু কাজ হচ্ছে। আমরা H&M এর কাজ করি, অনেক বড় একটা কোয়ান্টিটি। আমরা H&M, আমরা M&S এর কাজ করি, এবং অনেক নেক্সট আমরা কাজ করি, কেমার্টের কাজ করি, সো দ্যাট নিউ লুক, নিউ ওয়ার্কার এগুলো কাজ করি। বাট আমাদের বেশ কিছু অলমোস্ট আমাদের 70% অর্ডার কিন্তু এখন রিসাইকেল ফ্যাব্রিকের উপর। এবং আপনারা শুনে খুশি হবেন যে রিসাইকেল ফ্যাব্রিকের উপরে কিন্তু আমাদের ওয়াশিং প্ল্যান্টের কথা মোস্তাফিজ ভাই যেটা বললেন, আমরা ওয়াশিং প্ল্যান্টের রিসাইকেলের উপরে আমরা পিগমেন্ট ডাই করছি, আমরা বা ডাইরেক্ট ডাই করছি, রিঅ্যাক্টিভ করছি, কিন্তু এটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ। কিন্তু আমরা মিলিয়ন পিস কিন্তু আমরা গার্মেন্ট ডাই কিন্তু রিসাইকেলের উপরে করছি। সো দ্যাট আসছে বাংলাদেশের ভবিষ্যৎ, আমার মনে হচ্ছে যেন এগুলো নিয়ে প্রতিদিনই আমাদের বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছে, ডাইভার্সিফিকেশন নিয়ে কথা হচ্ছে। এবং আরেকটি জিনিস যেটা, সেটা হচ্ছে যে হ্যাঁ নিশ্চয়ই আমাদের অ্যাকচুয়ালি যেই কথা আমরা বলছিলাম যে আসলে কটন বাদ দিয়েও যে ফাইবার গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, এখানে সরকারকে এগিয়ে আসতে হবে। এক সময় কিন্তু নিটিং এর জন্য গভর্নমেন্ট কিন্তু এক্সপোর্ট করার জন্য 25% কিন্তু ইনসেন্টিভ দিয়েছে। সেটা কিন্তু যাত্রা শুরুতে কিন্তু সেইটুক কিন্তু মানে কাউকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু সেটা কিন্তু ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে বড় কিছু পাওয়ার জন্য কিন্তু সাপোর্ট দিতে হয়। আজকে আমাদের ডাইভার্সিফিকেশনের সে একই পর্যায়ে কিন্তু এসেছে। বিশেষ করে আজকে যেই ধরনের ফাইবার, ফ্যাব্রিক এবং আদার যেসব র ম্যাটেরিয়ালের কথা আমরা বলছি, সেই জায়গাতে এবং একটা এন্টারপ্রেনিয়র ইনভেস্ট করবে ব্যাংক থেকে, সেটা যদি তার আর যদি সেটা চ্যালেঞ্জের মধ্যে সে পড়ে যায়, তাহলে কিন্তু সে কিন্তু এটা করতে পারবে না। গভর্নমেন্টকে কিন্তু এই জায়গাতে একটা বড় সাপোর্ট দিতে হবে। হয়তো আজকে তাকে 15%, 20% তাকে ইনসেন্টিভ দিয়ে এই প্রজেক্টগুলোকে, এই ইন্ডাস্ট্রিকে কিন্তু দাঁড় করাতে হবে। এই যে ডাইভার্সিফাইড প্রোডাক্ট যেগুলো আমরা বলছি যে ম্যানমেড ফাইবারের উপরে, হয়তো এক সময় সেটি আবার কমে হয়তো সেগুলি 5%, 10% চলে আসবে। সো দ্যাট এই জায়গাটিতে কাজ হচ্ছে। মাননীয় বাণিজ্য মন্ত্রী আপনারা জানেন যে তিনিও একজন টেক্সটাইল এবং R&D সেক্টরের লোক। আমরা প্রতিনিয়ত ওনার সাথে কথা বলছি এবং এটা আমরা প্রেসারে রাখছি। এবং আগামী দিনে, যেহেতু এতদিনে প্যান্ডামিকের ব্যাপার ছিল বা আমরা যোগাযোগে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে, এখন বর্তমানে আমি মনে করি যে সময় এসেছে আমরা এগুলোকে গভর্নমেন্টের যারা পলিসি মেকার তাদের সাথে কথা বলে সেগুলো নিয়ে আমরা কাজ করব। আর যে প্রশ্নটি যে অ্যাকচুয়ালি আমরা গভর্নমেন্টের পলিসি সাপোর্ট থেকে আসলে কোনো ধরনের ব্যারিয়ার অথবা কোনো সমস্যা হচ্ছে কিনা, হ্যাঁ দেখুন অ্যাকচুয়ালি এটি একটি আপেক্ষিক ব্যাপার।
সমস্যা আছে আবার সমস্যা নয়, এক কথা এটির উত্তর দেওয়া যায়। বাংলাদেশের যেই পরিস্থিতি, যেই চ্যালেঞ্জ সারা পৃথিবীতে চলে আসছিল প্যান্ডামিকের সময়, গভর্নমেন্ট যদি সেই সময় আমাদেরকে যে বেশ কয়েক মাসের যদি বেতন, ওয়ার্কার এবং স্টাফদের বেতন, স্যালারি সহ আদার্স সুবিধা না দিত, ব্যাংকিং সুবিধা, তাহলে এই ইন্ডাস্ট্রি কিন্তু আজকে কিন্তু মুখ থুবড়ে পড়তো। মাননীয় প্রধানমন্ত্রীর যেই সুযোগ্য চিন্তা ভাবনা এবং তার যে ভিশনের যে ব্যাপারটা, সেইটির জন্য কিন্তু আজকে আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছি। সো দ্যাট এই জায়গাটিতে যেমন আমরা সাপোর্ট পেয়েছি, আমরা সাপোর্ট পাচ্ছি। বাংলাদেশের আপনি জানেন যে স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে প্রায় 100টি, এবং এটি ম্যাক্সিমামে হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি নির্ভর। সো দ্যাট ফ্যাসিলিটির দিক থেকে গভর্নমেন্ট কিন্তু সমস্ত ফ্যাসিলিটি প্রোভাইড আমাদেরকে করছে। যেই জায়গাটুকুতে সমস্যা হচ্ছে সেটি হচ্ছে যে বিশেষ করে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গিয়ে যে কাস্টমস, ট্যাক্স, ভ্যাট, ওইসব জায়গাগুলোতে কিছুটা ব্যারিয়ার তৈরি হয়েছে। কনজাম্পশন একটা বড় ব্যাপার, যেগুলো এখন পর্যন্ত গভর্নমেন্ট কিন্তু ওই জায়গাটাতে সেটেল করে না। এখনো 16% দিয়ে বলা হচ্ছে যে নিটে যে 16% দিয়ে বা মানে যে ফ্যাব্রিকের যে কনজাম্পশনের পরে যে 16% এক্সট্রা লাগে আমাদের যে কাটিয়ে, সেইখানে এটি আসলে কোনোভাবেই যুক্তিযুক্ত না। কারণ আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে এগুলো সরকারের সাথে বসেছে, কারণ 40 থেকে 45% কাপড় লাগে আমাদের নিটে। বিশেষ করে আপনারা জানেন যে এনজাইম করার পরে যে আমাদের যে রিডাকশন হয়, নিটিং এ হয়, তারপরে যা কাটিং এ হয়, বিভিন্ন প্রসেসে হয়। তো সেই জায়গাতে গভর্নমেন্টের পলিসি সাপোর্টে কিছুটা সমস্যা তৈরি করছে, এবং আরো কিছু জায়গাতে বন্ডের কিছু সমস্যা। কারণ আমরা বন্ড নিয়ে, বন্ডের লোকজন বিভিন্ন সময় বিভিন্ন ফ্যাক্টরিতে হঠাৎ করে হানা দিয়ে প্রিভেন্টিভ টিম, দেখা যাচ্ছে যে সেখানে কিছুটা অসুবিধা তৈরি হয়। কারণ ইন্ডাস্ট্রিতে কিন্তু সবসময় আপনি রেকর্ড কিন্তু খুব আপডেট রাখতে পারবেন না, সেখানে এলসির ব্যাপার আছে, আপনার কনজাম্পশনের ব্যাপার আছে, সবকিছু মিলে। সো দ্যাট প্লাস স্পেয়ার পার্ট, বিশেষ করে ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে বড় বড় টেক্সটাইল মিলগুলোতে আপনার স্পেয়ার পার্টসের একটা বড় কনজাম্পশন তৈরি হয়। সেখানে স্পেয়ার পার্টসের উপর কিন্তু একটা বড় ধরনের ডিউটি আছে। তো এইরকম মিলালে আমার মনে হয় 10-15টা পয়েন্ট আছে, যেগুলো আসলে সরকারের সাথে সমন্বয় করে অতি দ্রুত এগুলো বিজিএমই, বিকেএমই তারা বসে এগুলো ঠিক করা উচিত। এবং সেটি হইলে আমার কাছে মনে হয় আপাতত গভর্নমেন্টের যে সাপোর্ট এবং দরকার আমাদের, সেটি হলে আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ শফিক ভাই। আপনি যেহেতু বিজিএমএ, বিকেএমএ বলেন, সবকিছু আইটি মানে লিডারশিপ পজিশনে আছেন, আশা করি যে এই ডিসকাশন গুলো গভর্নমেন্ট লেভেলে হয়তো যাবে এবং হয়তো এটার একটা আউটকাম আমরা পেতে পারি। আর হচ্ছে যে ওই পাকিস্তানি ভদ্রলোকের যে বিষয়টা, এটা জাস্ট অ্যাজ এ হিউমার বলেছিলাম। বাট টু বি অনেস্ট, এই যে এই প্রাইস নিয়ে যে দৌড়াদৌড়ি, যে ক্যাট এন্ড মাউস রেস, এটা আসলে ইটস নট হেলদি ফর ইভেন আওয়ার ইন্ডাস্ট্রি, তাই না? আমাদের বেরোয় আসতে হবে। আর ইউনিভার্সিটির যে বিষয়টা বললেন, ডেফিনেটলি আমি আপনার সাথে একমত। আসলে আমরা অ্যাজ এ ইউনিভার্সিটি আমাদের গবেষণায় যেভাবে মনোযোগী হওয়া উচিত ছিল এবং ইন্ডাস্ট্রি একাডেমি যে লিঙ্কেজ গুলো হতে পারতো, আমরা একটা ইউনিভার্সিটি, আমাদের $30 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি আছে আমাদের ব্যাকআপে, বাস আমরা আসলে ক্যাপিটালাইজ করতে পারছি না। কেন পারছি না? হয়তো সেই লিডারশিপ আমরা এখনো পাই নাই, বাট ইটস এ ডিফারেন্ট ডিসকাশন। এটা হয়তো আরেকদিন আমরা অন্য কোনো প্যানেল ডিসকাশনে ডিসকাস করতে পারি। আপনাকে অবশ্যই আমার আমন্ত্রণ মনে হয় জানাবো। আমি একটু খায়রুল আজকে আপনাকে জি একটু বলে রাখি জি যে আপনি মানে এটি খুবই জরুরি। হাজার হাজার কোটি টাকা খরচ করে গভর্নমেন্ট ইউনিভার্সিটি করে, এবং আপনি জানেন যে বাংলাদেশে ইতিপূর্বে আজ থেকে 10 বছর আগেও কিন্তু আমাদের কিন্তু ভালো ইনস্টিটিউট ছিল না। আজকে প্রত্যেকটি জেলায় জেলায় কিন্তু আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার, আমরা যখন পড়েছি একমাত্র কলেজ অফ টেক্সটাইল টেকনোলজি, যেটি আজকে ইউনিভার্সিটি, সেটি ছিল। আর আজকে প্রতি জেলায় জেলায় বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হচ্ছে, ডিপ্লোমা আছে, প্রাইভেট ইউনিভার্সিটি এতগুলো আছে, পাবলিক ইউনিভার্সিটি হয়েছে। তো আমার মনে হয় সরকারের এইরকম হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট শুধু কেবল আপনার আর শুধুমাত্র আপনার বিল্ডিং বা অন্যান্য জিনিসই না, এখানে প্রতি বছরে হাজার হাজার কোটি টাকা তাদের শিক্ষা খাতে খরচ হচ্ছে। সেখান থেকে যদি জাতি যদি উপকৃত না হয়, আমার কমিউনিটি যদি উপকৃত না হয়, তাইলে হবে না। এই জন্য আপনাকে স্পেশালি আমার মনে হয় আপনারা আরেকদিন আরেকটা প্রোগ্রাম রাখেন, সেখানে যদি মনে করেন আমিও থাকবো। বাট আমি মনে করি এটি নিয়ে আমাদের বেশি বেশি কাজ করা উচিত। কারণ ইউনিভার্সিটি থেকে যদি আপনি দেখেন যে এগ্রিকালচার ইউনিভার্সিটি বলেন বা বিভিন্ন জায়গা থেকে, সে গবেষণা থেকে কিন্তু অনেক কিছু কিন্তু বেরিয়ে আসছে বাংলাদেশের এগ্রিকালচার খাতে। সেই তুলনায় কিন্তু আমরা টেক্সটাইল কমিউনিটিতে কিন্তু খুব বেশি কিন্তু কিছু করতে পারিনি। তো আমার কাছে মনে হচ্ছে যে এটি নিয়ে আমাদের আরেকটু কাজ করা উচিত, এবং
আপনারা এইগুলো নিয়ে প্রোগ্রাম করেন, আমরা এগুলো নিয়ে কথা বলবো, এবং শুধু কথা বললেই হবে না, এগুলো কি ইমপ্লিমেন্টেশন। কারণ বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটিতে আপনারা জানেন যে প্রায় 200 কোটি টাকার উপরে একটা প্রজেক্ট হয়েছে, মানে একটা একাডেমি ভবন হয়েছে, যেখানে অনেক সুন্দর স্পেস, এভরিথিং দে হ্যাভ নাও। সো আমার মনে হয় এই জায়গাগুলোতে আর আপনারা ফিজিক্যালিও আপনারা বিজিএমই বিটিএমই সহ এন্টারপ্রেনারদেরকে আপনারা ইনভাইট করেন ইউনিভার্সিটিতে, আমরা আসি, আমরা সেখানে আমরা কথা বলি কিভাবে আপনাদের যদি আর্থিক দরকার হয়, আপনাদের অবকাঠামো তো আছে, আর অন্য জায়গায় যদি কোনো সহযোগিতা করলে সেটা করব, কিন্তু আমাদেরকে দিনের শেষে সেখান থেকে কিন্তু রেজাল্ট বের করে আনতে হবে। না, ডেফিনেটলি ইউনিভার্সিটির আসলে একটা উদ্দেশ্যই হচ্ছে দেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে সাপোর্ট দেয়া। বাকি আন্ডার গ্রাজুয়েট বের হবে, এটা তো একটা নর্মাল প্রসেস, বাট ওইটা কলেজ থেকেও হয়, ইনস্টিটিউট থেকেও হয়, বাট ইউনিভার্সিটির জায়গা থেকে আসলে আমরা এখন ওটা করতে পারিনি। আমরা নোট রাখছি, ইনশাল্লাহ আমরা হয়তো সামনে একটা এরকম ডিসকাস প্রোগ্রাম ম্যানেজ করতে পারবো। একটা সর্বশেষ একটা কোশ্চেন আমাদের এম এ ইসলাম রিয়াদ, এডিটর টেক্সটাইল ফোকাস, উনি করেছেন আর কি। আর শফিক ভাই আপনাকে উদ্দেশ্য করে আপনার কাছে আসবো পরবর্তীতে নেক্সট রাউন্ডে। একটু বলে রাখছি যে আমরা গভর্নমেন্ট থেকে বা পাবলিক ইনস্টিটিউট থেকে যা করতে পারি না, অনেক সময় প্রাইভেট থেকে এটা অনেক সহজে করা যায়। তো আইটিইটি একটা দেখছো টেক্সটাইল প্রফেশনালদের একটা জায়গা, এবং এইটার ফলে এতদিনে অনেক বেড়েছে এবং অনেক কাজ করার স্কোপ আছে। তো আইটিইটি থেকে একটা স্টেট অফ দ্য আর্ট ইনস্টিটিউট করা যায় কিনা আর কি, যেখানে হচ্ছে আমরা ধরেন প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের উপর শুধু ট্রেনিং শুধু না, এই ড্রাইভটাকে আরেকটু এক্সিলারেট করার জন্য, ইন্ডাস্ট্রিতে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য, হ্যাঁ, এই জায়গায় কাজ করার জন্য, ডেডিকেটেডলি কাজ করার জন্য একটা ইনস্টিটিউট বা সেন্টার করা যায় কিনা। আমি আসবো আপনার কাছে। এখন চলে যাচ্ছি মোস্তাফিজ ভাই আপনার কাছে। আপনি একটু যদি বলতেন, আমরা জানি বিজনেস কঠিন, বাট স্টিল প্রাইস নিয়ে হয়তো সমস্যা আছে, বাট স্টিল আপনার ফ্যাক্টরির প্রোডাক্টিভিটি ঠিক রেখে সাস্টেনেবল হওয়া, হ্যাঁ, গ্রিন ইনিশিয়েটিভ গুলো করা, এবং পাশাপাশি প্রফিটেবল থাকা। সো এই যে এই হেলিক্স, এই তিনটা বিষয়ের ভিতরে কিভাবে ট্রেড অফ করা যেতে পারে, মানে হোয়াট ক্যান বি দ্য স্ট্র্যাটেজি? হ্যাঁ, ধন্যবাদ। আসলে সাস্টেনেবিলিটি এবং আপনার প্রোডাক্টিভিটি এবং প্রফিটেবিলিটি, এই তিনটাই আসলে প্যারালালি আসলে মুভ করতে হয়। এটাই হলো আসলে বাস্তবতা। কারণ আপনি যদি ঠিক 20 বছর আগেও দেখতেন, 20 বছর আগেও যদি আমরা যখন যখন আমরা প্রোডাকশন নিয়ে কাজ করতাম, দেখবেন যে তখন আমাদের একটা টেন্ডেন্সি ছিল যে আমরা শুধু কিভাবে প্রফিট করব, শুধু দিন শেষে শুধু হিসাব করতাম যে কত টাকা প্রফিট হলো। তারপরে একটা সময় আসলো, চাইল্ড লেবার নিয়ে কথা আসলো, ফোর্স লেবার নিয়ে কথা আসলো, বহু বিষয় নিয়ে আসলো। দিন শেষে রানা প্লাজার মতো ঘটনাও আমাদের ঘটলো। তখন আমরা শিখলাম যে আমাদের সেফটি দরকার, আমাদের কমপ্লায়েন্স দরকার, আমাদের কি বলে ওয়ার্কারের ওয়েলবিং নিয়ে চিন্তা করা, অর্থাৎ মানে মানুষ নিয়ে কাজ করার তখন আমাদের ভিতরে আরেকটা সাড়া জাগলো। এরপর দেখেন এখন কিন্তু এনভায়রনমেন্ট নিয়ে প্রচুর কথা হচ্ছে। এখন এটা যে দিন শেষে আমরা আমাদের মানে ধরেন বুড়িগঙ্গা নদীকে কালো করে ফেললাম, এই বংশী নদী কালো করে ফেলছি। এই যে রেসপন্সিবল হওয়াটা, এটা আসলে আমরা সমন্বয় করে কখনো রেসপন্সিবল হতে পারিনি। আমরা সবসময় ওই প্রথমে প্রফিট নিয়ে চিন্তা করতাম, তারপরে সাথে যোগ করলাম পিপল নিয়ে। যে এই জন্যই বলে সাস্টেনেবিলিটি তিনটা পিলার থাকে, একটা হচ্ছে পিপল, প্ল্যানেট, আর একটা হচ্ছে প্রফিট। এই ট্রিপল পি তিনটাকে ব্যালেন্স করে আসলে চলাটাই হলো আমাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ। কারণ হলো আপনি যদি প্রফিট করেন আর দিন শেষে আপনার নদীগুলো যদি কালো হয়ে যায়, নদীতে যদি মাছ না থাকে, তাহলে আপনার 100 কোটি টাকা পকেটে থাকলেও কিন্তু আপনি সে মাছ কেনার মতো কিন্তু আপনি বাজারে যে মাছ পাবেন না। সুতরাং আসলে দিন শেষে একজন রেসপন্সিবল ম্যানুফ্যাকচারার যদি আপনি হতে চান, তাহলে আপনাকে এনভায়রনমেন্টকেও যেমন কনসিডার করতে হবে, ওইখানে রেসপন্সিবল হতে হবে। আপনার কারখানায় যে লোকগুলো কাজ করতেছে তাদের সেফটি, তাদের দেখভাল করতে হবে, এবং দিন শেষে প্রফিটও করতে হবে। এই তিনটা পিলারকে যদি ঠিক রেখে আপনি আপনার বিজনেসকে অপারেট করতে পারেন, তাহলেই আপনার বিজনেসটা সাস্টেনেবল হবে। আদারওয়াইজ আপনি কিন্তু সাস্টেনেবল করার কোনো সুযোগ নেই। অর্থাৎ আমি যখন আমার বিজনেসকে অপারেট করি, আমি এই জিনিসটাকেই হলো মেইনলি চেষ্টা করি, তিনটা জিনিসকে কিভাবে আমরা প্যারালালি আমরা এটাকে অপারেট করতে পারি। সেই ক্ষেত্রে
গ্রিন ইনিশিয়েটিভটা আসছে, গ্রিন ইনিশিয়েটিভটা এটা আসলে আমি মনে করি যে রানা প্লাজার পরে এটা সবচেয়ে বেশি আমাদের দেশে সবচেয়ে বেশি এটার একটা প্রবাহ তৈরি হয়েছে। কারণ আমরা রানা প্লাজার পরে আমাদের ভিতরে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে যে শুধু সেফটি হলেই হবে না, আমাদেরকে একটা সুন্দর কর্ম পরিবেশও দিতে হবে, এবং সুন্দর কর্ম পরিবেশও দিলে হবে না, আমাদের দ্বারা যাতে দূষণ আর না হয় সেটার জন্য আমাদেরকে রেসপন্সিবল হতে হবে। এই যে বোধের জায়গাটা, এই বোধের জায়গাটা থেকেই কিন্তু আসলে গ্রিন ইনিশিয়েটিভ গুলো তৈরি হয়েছে, যার কারণে কিন্তু আজকে বাংলাদেশে 150টার উপরে ফ্যাক্টরি আপনার গ্রিন সার্টিফিকেশনের আওতায় এসেছে, আবার 400-500 ফ্যাক্টরি আরো পাইপলাইনে রয়ে গেছে। কারণ এটার ভিতরে সবার ভিতরে এই বোধটা তৈরি হয়েছে, এটা বায়ারদের রিকোয়ারমেন্ট থেকে কিন্তু আসলে তৈরিটা হয়নি। সুতরাং আমি যেটা মনে করি যে আসলে এটা সবারই এই প্র্যাকটিসটার ভিতরে আস্তে আস্তে করে ঢুকে যাওয়া উচিত, কারণ দিন শেষে এটা কিন্তু একটা গ্লোবাল ডিমান্ডেও পরিণত সামনে হবে। আজকে যে আমি ডাইভার্সিফিকেশনের কথা বলতেছি, শুধু ডাইভার্সিফাই করলেও হবে না, আপনাকে একজন রেসপন্সিবল ম্যানুফ্যাকচারারও কিন্তু হতে হবে, কারণ তা না হলে ভবিষ্যতে আপনার বিজনেসের ট্রান্সপারেন্সি, আপনার প্রোডাক্টটা কোথা থেকে আসছে তার ট্রেসেবিলিটি, এগুলো কিন্তু সামনে কোশ্চেনের সম্মুখীন কিন্তু আমাকে হতে হবে। আজকে হয়তো হচ্ছে না, 5 বছর পরে কিন্তু হতে হবে, কারণ নতুন যেই মিলেনিয়ালস আছে, নতুন যেই যাদেরকে আমরা জেএনজি বলি, তাদের যে রিকোয়ারমেন্ট আপনি দেখবেন গ্রেটা থুনবার্গ তারা কেন আসলে এখন লাইমলাইটে চলে আসছে, কারণ এই জেনারেশনটাই আসলে তাদের অ্যাওয়ারনেসটা ডিফারেন্ট হয়ে গেছে। আসলে তারা চাই এখন যে প্রোডাক্টটা ইকো ফ্রেন্ডলি হোক, যে সোর্সিং থেকে প্রোডাক্ট আসতেছে সেটা যেন প্রপার ইকো ফ্রেন্ডলি জায়গা থেকে সাস্টেনেবল ওয়েতে প্রোডাক্ট হয়ে আসুক। এটা কিন্তু একটা গ্লোবাল ডিমান্ডে পরিণত হচ্ছে। আজকে যে ডিমান্ডটা দেখছেন, এটা 5 বছর পরে এই ডিমান্ডটা অনেক বেশি বৃদ্ধি পাবে। যার কারণে আমরা যদি এখন থেকে রেসপন্সিবল না হই, এখন থেকে যদি আমরা আমাদের এনভায়রনমেন্টের উপর যদি আমরা জোর না দিই, যেমন আমরা গত পরশুদিন বোধহয় প্রধানমন্ত্রীর সফর শেষে যে সাংবাদিকদের বলতেছিলেন যে আমরা তো লো ইমিটার কান্ট্রি। হ্যাঁ, অবশ্যই আমরা বাংলাদেশ একদম লো ইমিটার, আমরা কার্বন লো ইমিটার আমরা কান্ট্রি, এটা সত্য কথা। কিন্তু আমরা যদি এখন থেকে রেসপন্সিবল না হই, যেমন আমাদের যে কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়ার সরকার যে সিদ্ধান্ত নিল, এই ধরনের সিদ্ধান্ত যদি আমরা না নিতে শিখি, তাহলে আমরাও কিন্তু একদিন একটা হাই ইমিটার কান্ট্রিতে পরিণত হব। সুতরাং আমাদেরকে এখন রেসপন্সিবল হওয়া, এবং সাথে সাথে আমাদের যে লোকজন যারা আমাদের সাথে কাজ করে, যারা আমাদের দিন শেষে আমাদের কাপড়গুলো সেলাই করে দেয়, তাদের জন্য যে কেয়ারিং হওয়া, তাদের প্রতি যত্নশীল হওয়া, সাথে সাথে প্রফিটটা বের করে নিয়ে আসা। এখন এই জায়গাটাই হলো কন্ট্রোভার্সি, যে বায়াররা দিন শেষে বলবে যে আমাদের এন্ডে আমরা এটা বিক্রি করতে পারছি না এই প্রাইসে, কিভাবে তোমাদেরকে দিব। এই গল্প বললে আসলে হবে না, আমাদেরকে না বলা শিখতে হবে, যেটা আমাদের প্রাইসে যেটা আমাদেরকে ম্যাচ করবে না, আমাদেরকে না বলা শিখতে হবে যে ভাই আমি এটা করবো না। এই যে আমি পাভেল ভাই একটা কথা বলতেছিল যে $50 বিলিয়ন কথা, আমি বলি যে 50 বিলিয়ন আমার দরকার নাই, আমি $30 বিলিয়ন এক্সপোর্ট করব, কিন্তু 30 বিলিয়নে আমার জন্য প্রফিটটা থাকে। আমি 50 বিলিয়ন করলাম, আমার দিন শেষে আমার পকেট থেকে বের হয়ে চলে গেল, আমার দেশের সম্পদ আমি অন্যের কাছে বিক্রি করে দিলাম, আমার সরকারের দেওয়া নীতি সহায়তা আমি বাইরের হাতে তুলে দিলাম। এটা তো কোনো প্রাইসিং এর ফর্মুলা হতে পারে না। আমার কথা হলো যে আমি যতটুকুই করব সেখানের জন্য অবশ্যই আমার প্রফিট থাকে। আমি প্রয়োজনে অর্ডার করব না, আমি প্রয়োজনে আমার লাইন বাড়াবো না, কিন্তু আমার অর্ডার যেটা করবো সেটা আমাকে অবশ্যই প্রফিটটা আমাকে বের করে নিয়ে আসতে হবে। সুতরাং প্রফিট এবং পিপল এবং আমার প্ল্যানেট, এই 3টা জায়গাকে সমন্বয় করেই আমাকে বিজনেস অপারেট করতে হবে। এটাই হলো ভবিষ্যৎ, এটার উপরে জোর দিয়ে আমাদেরকে আমাদের বিজনেসকে চালাতে হবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। ট্রুলি স্পিকিং আসলে আমাদের ভলিউম থেকে ভ্যালুতে কনভার্ট হতে হবে আর কি। এটা করতে গেলে যা যা করতে হয় সেটা করতে হবে, বাট টু বি অনেস্ট উই স্টিল ডোন্ট হ্যাভ দ্য রাইট পিপল ইন দ্য রাইট প্লেস, তাই না? 10 বছর আগে 15 বছর আগে হয়তো আমরা জাস্ট কিছু কাপড় সেলাই করে প্রফিট করেছি, বাট এখন বিজনেস করতে গেলে যতগুলো ডাইমেনশন চিন্তা করতে হচ্ছে, নলেজেবল এবং স্কিলফুল মানুষ ছাড়া আসলে এটা সম্ভব নয়। সো অনেক রুট লেভেল থেকে কাজ করার স্কোপ আছে। অনেক ধন্যবাদ মুস্তাফিজ সাহেব। আমরা চলে যাচ্ছি এখন পাভেল ভাই আপনার কাছে। আপনার কাছে প্রশ্ন, আপনি যেহেতু সোর্সিং নিয়ে কাজ করেন, ডিজাইন, ডেভেলপমেন্ট এন্ড ব্র্যান্ডিং, এই জায়গাটাতে আমরা কিভাবে আরেকটু ভালো করতে পারি? আমরা জানি শরীফ বলেছে যে এখন ইন্ডাস্ট্রিগুলোতে ডিজাইন হাউস হচ্ছে,
বাট স্টিল আমরা কি আমাদের নিজেদের ব্র্যান্ডিং করতে পারছি? আমরা কিন্তু এখনো রিলায়েন্ট অন বায়ার, যে বায়ার কি বলছে, বায়ার কি চাচ্ছে ওইটাই। বাট আমরা নিজেদের ডিজাইন ডেভেলপ করে এগুলো বায়ারদের কাছে আমরা এক্সপ্রেস করতে পারছি কিনা, বা ওই ভ্যালু গুলো আমরা আসলে ইন হাউস করতে পারছি কিনা। জি, ধন্যবাদ খায়রুল ভাই। আমি যদি বলি ডেফিনেটলি আমার যতগুলো ফ্যাক্টরির সাথে কাজ করেছি তার মধ্যে আমি যদি দেখি অলমোস্ট 10%, অ্যারাউন্ড 10% ফ্যাক্টরিগুলোতে যারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ও ডিজাইন নিয়ে কাজ করছেন, যাদের নিজস্ব কিছু ডিজাইন স্টুডিও আছে অথবা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম আছে, বা স্টিল কিন্তু বড় একটা পোর্শন যারা এখনো আমরা ডিজাইনিং ডেভেলপমেন্ট নিয়ে তেমন ভাবে কাজ করছি না। আমি যদি আমার বাস্তব কিছু এক্সপিরিয়েন্স থেকে বলি, যেহেতু ব্র্যান্ডের সাথে সরাসরি আমার কাজ করতে হয় এবং সোর্সিং পয়েন্ট অফ ভিউতে যদি কথা বলি, আমরা কিছু কিছু প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আমরা চাইলেই বেশ কিছু ভালো বাংলাদেশে আনতে পারি, ফ্যাক্টরিতে দিতে পারি, কিন্তু আমাদের যে এই ধরনের বললাম না যে কিছু মেন্টালিটি, যে না সবাই খুঁজতেছে যে বেসিক টি শার্ট অথবা 5 পকেট 1 লাখ পিস অথবা 500,000 পিসেস তো 1 মিলিয়ন পিসেস, কিন্তু আমরা যদি 50,000 পিসেস যদি একটা ফ্যাশন প্রোডাক্ট, যেটা আমি একটা ডিজাইন করে ইউনিক করেছি অথবা সাস্টেনেবল ফ্যাব্রিকে কাজ করে যদি আমি ইউনিক করে করি, সেখানে কিন্তু অলমোস্ট উই আর গেটিং দ্য ডাবল প্রাইস দেন দ্য বেসিক। আমি সেটা ঠিক মুস্তাফিজ ভাইয়ের কথা বলি যে আমি শুধুমাত্র কেন মিলিয়ন পিসের দিকে খুঁজবো? আমি যদি 50,000 পিসেস, ইফ ইউ ক্যান মেক মোর মানি এবং দেয়ার ইজ এ লেস কম্পিটিশন, এই ক্ষেত্রে কিন্তু আমরা কাজ করছি না। আপনি দেখেন 100টা ফ্যাক্টরির মধ্যে 10টা ফ্যাক্টরিতে পাবেন হয়তো যাদের হয়তো ডিজাইনিং হাউস আছে অথবা R&D আছে, 90টা ফ্যাক্টরিতে কিন্তু না। তারা সেই ওয়েট করে আছে কোথায় আমি একটা বেসিক ডিজাইন প্যাক পাবো, ওকে এটা যদি মানে 50,000 পিস 1 লাখ পিস হোক বেসিক, তারা কিন্তু সেটা আগেই নিচ্ছে। তারা কিন্তু দেখছেও না যে ওটা প্রাইস কেমন। যদি একটু কিছু ফ্যাশনেবল কিছু প্রোডাক্ট দেখে, আইটেম দেখে, তার আগে থেকে মানা করে দিচ্ছে। এটা আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি সবাইকে বলছি না। সবাই হয়তো আমার কথা একটু বলতে না আমরা তো না, আমি সবাইকে বলছি না। কিছু বিষয় আমার কিছু প্রোডাক্ট আছে যেখানে আমি দেখছি একটা বেসিক টি শার্ট যেখানে 35 থেকে 40 সেন্ট যদি সিএম হয়, ফ্যাক্টরিগুলো নেওয়ার জন্য প্রস্তুত আছেন। এবং কিছু কিছু আমরা বলি যে আমাদের কিছু টি শার্ট অথবা স্লাইটলি কিছু ফ্যাশন আছে যেখানে আমরা $1.50 $1 70 থেকে 80 সেন্ট করে দিচ্ছি। কোথায় আমার 35 থেকে 40 সেন্ট সিএম, কোথায় আমার $1.50 সিএম। কিন্তু আলটিমেটলি সেটার জন্য কি আমার একটা বেসিকে যদি 25 মেশিন লাগে, সেটার জন্য কি আমার 50 মেশিন লাগতেছে? অবশ্যই না। শুধুমাত্র আমার মেন্টালিটি, ইন্টেনশন অফ ওয়ার্কিং ফর দ্য ফ্যাশন প্রোডাক্ট। কিছু কিছু বিষয়গুলো যে তারা কিন্তু ঠিকই কিছু কিছু লাইন অ্যালোকেট করা আছে, দিস ইজ মাই লাইন, দিস অনলি দে হ্যাভ অ্যালোকেটেড ফর দ্য ফ্যাশন টাইপ প্রোডাক্ট টু মেক মোর মানি। অনেস্টলি আমি বলছি যে আজকে যে প্রাইস দিয়ে ব্র্যান্ডগুলো চায়না থেকে করছে, টার্কিতে করছে, সেই প্রোডাক্টগুলো ইচ্ছে করলে কিন্তু আমরা বাংলাদেশে করতে পারি। হ্যাঁ, আমাদের একটা ক্রাইসিস আছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমাদের ম্যানমেড ফাইবারে, অথবা এখনো কিছু আছে রিসার্চ নিয়ে আমাদের ল্যাকিংস আছে, কিন্তু ম্যানুফ্যাকচারিং দিক থেকে কিন্তু আমরা, সেটা হচ্ছে আমাদের মেন্টালিটি। কিন্তু সেটা কিন্তু আমাদের বলবো, আমাদের যদি বলি আমাদের মেশিনারিজ, হ্যাঁ আমাদের অবশ্যই মেশিনারিজ আছে, আমাদের অবশ্যই আমাদের সে ম্যান পাওয়ার আছে। শুধুমাত্র আমরা মেন্টালিটি যদি চেঞ্জ করতে পারি, আমরা ডিজাইন এবং ডেভেলপমেন্টে যদি একটু কাজ করি, আমাদের প্রফিটেবিলিটি আমি বাড়াতে পারি। তো আমি কিন্তু প্রত্যেকটা আমার কাজের একটু ধরনটা যদি আমি বলি, আমি কিছু কোয়ান্টিটি প্লাস পাশাপাশি কিছু কোয়ালিটি প্রোডাক্ট করার কাজ করি। কারণ শুধুমাত্র কোয়ান্টিটি যদি কাজ করি, দিন শেষে শুধু নাম্বার অফ কোয়ান্টিটি বাড়বে, নাম্বার অফ ভ্যালু বাড়বে, কিন্তু নাম্বার অফ প্রফিটেবিলিটি বাড়বে না। তো এই জন্য মানে চেক এন্ড ব্যালেন্স করে কিন্তু আমি আমার ঠিক বিজনেস পার্টনারদেরকে বলি, শুধুমাত্র কোয়ান্টিটির পিছনে খুঁজবেন না, শুধুমাত্র দুইটাকে ব্যালেন্স করেন। আপনার হয়তো কিছু লাইন আপনি প্রোডাক্টিভিটি দিয়ে আপনি চেষ্টা করেন টু মেক মোর মানি, কিছু লাইন আপনাকে অ্যালোকেট করতে হবে। ইউ নিড টু নো দ্যাট হাউ ইউ ক্যান মেক মোর মানি। যে কিছু ফ্যাশনেবল প্রোডাক্টগুলো, আমি একটা বেসিক প্যান্টের থেকে যদি আমি একটু ফ্যাশনেবল প্যান্টে গিয়ে হয়তো আমার সিএমই বাড়তেছে, এসএম বাড়তেছে তো 5 মিনিট, কিন্তু আমি সিএমএ গিয়ে ডাবল পাচ্ছি। আমি এই যে বিষয়গুলো যদি একটু টেকনিক্যালি যদি এটা অ্যানালাইসিস করা যায়, যে আমরা কিন্তু অনেক বেশি, কারণ এখন কিন্তু যে চ্যালেঞ্জিং মার্কেটে, এই মার্কেট থেকে কিন্তু আমরা বেশি প্রফিটেবিলিটি বের করতে পারি। এই জন্য আমি সকলকে একটু রিকোয়েস্ট করব, যারা আমরা সোর্সিং এ কাজ করছি, যারা আমরা ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং নিয়ে কাজ করছি, ডিজাইনিং এ যদি, ডেভেলপমেন্টে যদি, একটু রিসার্চে যদি একটু আমরা একটু ইনভেস্টমেন্ট করি, একটু সময় দেই, আমরা অনেক বেশি কিছু কন্ট্রিবিউট করতে পারবো আমাদের বাংলাদেশের জন্য। আমাদের, আমি বলবো হ্যাঁ 30 মিলিয়ন, আমরা যদি 50 বিলিয়ন যদি করতে পারি, 50 বিলিয়ন থেকে যদি প্রফিট বের করতে পারি, তার জন্য আমাদের জন্য আরো ভালো হবে। তো আমরা সেই ব্যাড প্র্যাকটিস মানে বেসিকের সাথে সাথে ফ্যাশনটাকেও সামনে রেখে যেন আমরা আমাদের কাজ করতে পারি। 50 বিলিয়ন থেকে যেন আমরা 20 বিলিয়ন মোর ফ্যাশনেবল, মোর প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন নিয়ে কাজ করতে পারি,
যেখানে আমাদের দেশের জন্য আরো বেশি প্রফিট আনতে পারবো, আমাদের দেশের জন্য, ইন্ডাস্ট্রির জন্য আমরা ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ পারুল ভাই। আসলেই মানে আপনি যে কথাগুলো বলছেন এগুলো যদি আমরা আরো বেশি কি বলবো ডিসিপ্লিনেট করতে পারতাম তাহলে মনে হয় আরো বেটার হতো। ইনশাল্লাহ আমরা নেক্সট সেশন গুলোতে আপনাদেরকে আনার চেষ্টা করবো। আপনাদের এবং আপনার এবং মুস্তাফিজ সাহেব আপনাদের জন্য সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা খুব স্পেসিফিক্যালি কিছু রেকমেন্ডেশন দিবেন যে জায়গাগুলোতে হয়তো ইন্ডাস্ট্রি গুলো কাজ করতে পারে, একটা হেড স্টার্ট নিতে পারে, সেটা হচ্ছে হাউ টু গেট বেটার প্রাইসেস। হ্যাঁ, এটা আমি আসবো আপনার কাছে। শহীদ ভাই আপনার কাছে যাচ্ছে ওই প্রশ্নটা নিয়ে আর কি, আইটিডি থেকে কি একটা স্টেট অফ দ্য আর্ট ইনস্টিটিউট করা যায় কি না, হোয়াট ইজ দ্য পসিবিলিটি? শহীদ ভাই আপনাকে আনমিউট করতে হবে একটু। জি জি মিস্টার পাভেল যেটা কথা বললো বা আমি খুবই শুনছিলাম মনোযোগ দিয়ে, কারণ আমরা তো দুইজন হচ্ছে আমরা ম্যানুফ্যাকচারার। পাভেল হচ্ছে এখন আমাদের বায়ার। এক সময় সে নেক্সটের সোর্সিং এ অনেক বড় পদে ছিলেন, নিজে এখন করছে, তাকে কনগ্রেচুলেট করি কারণ নিজে উদ্যোক্তা হয়ে এখন কাজ করছে এবং হি ভেরি নলেজেবল পারসন। ইভেন একটা কথা হয় কি পাভেল, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে এই আপনার ফ্যাশন অনেকে আসলে করবে, এটা ঠিক আছে। ফ্যাশন নিয়ে আমাদের অনেকে, যেমন মোসাফিজ ভাই বললো যে উনিও ফ্যাশনেবল আইটেম করে, অনেক সময় প্রবলেমটা হয় যায় কি কোয়ান্টিটি ছোট হয়, ফ্যাশন উইথ কোয়ান্টিটি। যদিও মানে ফ্যাশন কোনোদিনই বড় কোয়ান্টিটি হয় না, ফ্যাশন ছোট কোয়ান্টিটি হয়। বাট ওই ক্ষেত্রে আপনাদের যারা আপনারা ব্র্যান্ড আছে, আপনাদের মনে রাখতে হবে যে এখানে কিন্তু যখনই আপনি দুইটা জিনিস এখানে যুক্ত হয়, সেটা হচ্ছে কি ফ্যাশনও যুক্ত হয়, সাথে কোয়ান্টিটি কম, লাইন চেঞ্জিং এর ইস্যুটা চলে আসে। তখন কিন্তু আপনার প্রাইসটা, আপনি হয়তো দেখা গেল যে একটা প্রোডাক্টের সিএম থাকলো আপনার $10, কিন্তু আপনি যখন এটা ফ্যাশনেবল এবং কোয়ান্টিটি ছোট হয়ে যায় তখন এটা কিন্তু প্রায় $30 চলে যায়। নাইলে কিন্তু আপনার যে পার ডে লাইন কস্ট, মেশিন কস্ট সবগুলো যখন আমরা হিসাব করে দেখি, তখন কিন্তু দেখা যায় যে অনেক বড় $10 কাজ $30 হচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু সেখানে কিন্তু প্রফিটেবিলিটি কিন্তু খুব থাকে না, যদি না সেইটা আপনারা যারা আছেন আপনাদের এই জায়গাগুলো তো খেয়াল রাখতে হবে। একই কথা যদি আমরা ওয়াশিংও আসি, আমরা যখন দেখি যে একটা কোয়ান্টিটি দেখা যাচ্ছে যে আপনার 2 লাখ পিস 3 লাখ পিস একই স্টাইল একই ওয়াশ হচ্ছে, কিন্তু যখন দেখি যে অ্যাকচুয়ালি 2000-3000 করে প্রতিবারে আমার স্টাইল এবং কালার, আমার প্রসেস চেঞ্জ হচ্ছে, সো দ্যাট ওই জায়গাগুলোতে আমাদের জন্য সমস্যা হয়। আর আমার জন্য যেটা ইয়া হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি নিট এবং ওভেন দুইটাই আমরা কাজ করি, সো দ্যাট আমার ওই নিট এবং ওভেনের দুইটার এক্সপেরিয়েন্স দেখার আমার সুযোগ হচ্ছে এখন বা হয়েছে। তো এই জায়গাগুলোতে আমরা কাজ করি। আমার মনে হয় আপনারা যারা ব্র্যান্ড নিয়ে কাজ করেন, আপনারা জানেন যে ইতিমধ্যে ডাইস কেমিক্যালের প্রাইস কি পরিমাণ বেড়েছে এবং টোটালি গ্লোবাল সোর্সিং বলা যায় যে অনেকে আমাদেরকে পিএই দিচ্ছে না। তো সেই জায়গাগুলোতে বায়ারদের জন্য আপনারা প্রাইসের ব্যাপারেও একটু কথা বলতে হবে, না হলে আসলে আমরা দিনের শেষে যতই বলি আলটিমেটলি কিন্তু এই সেক্টরটা কিন্তু একটা হুমকির মুখে কিন্তু পড়বে। আর রিয়াদ যেটা বলছে যে প্রশ্নটা করছে, হ্যাঁ নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা এই কমিউনিটিতে বিশেষ করে আমরা যারা সিনিয়র আসছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মধ্যে, আমরা দীর্ঘদিন থেকে এই কমিউনিটির জন্য আমরা কাজ করে আসছি বিভিন্নভাবে। একসময় আপনারা জানেন যে এটি কলেজ অফ টেক্সটাইল টেকনোলজি ছিল একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার জন্য আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে আমরা যোগাযোগ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আজকে যিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন, একসময় 2006-এ আমরা ওনার সাথে দেখা করেছি এবং উনি একটা কথাই বলেছে আমাদের যে তোমাদের কি চাওয়ার আছে। আমরা কিন্তু তখন কিন্তু ব্যক্তিগত বা অন্য কোনো প্রফেশনের অন্য কোনো কথা বলিনি, সমস্যা নেই। আমরা বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ইনশাআল্লাহ ক্ষমতায় আসলে আমরা আপনার কাছে শুধু একটাই চাইবো যে টেক্সটাইল কলেজ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে আপনার করতে হবে। তিনি সেদিন আমাদেরকে কথা দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই কথা তিনি রেখেছেন। 2010-এর সম্ভবত 22শে ডিসেম্বর তিনি আমাদের এই বিশ্ববিদ্যালয়ে অনুমোদন দিয়েছেন। এটি আমাদের টেক্সটাইল কমিউনিটির জন্য একটি বিশাল পাওনা। আমরা কিন্তু সেই জায়গা থেকে আন্দোলন সংগ্রাম করে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে যে আজকের হয়েছে সেটি নিয়ে কাজ করছে। আজকে আমাদের এই যে আমরা পলিসি নিয়ে কথা বলি, আজকে দেখেন যে রাইট জায়গায় রাইট পিপল না থাকে তাহলে কিন্তু সমস্যা হয়।
আজকে যারা আমলাতান্ত্রিক আমাদের এই দেশে, আমরা কিন্তু দেখা গেল অনেকগুলো পলিসি নিয়ে কাজ করতে গিয়েও কিন্তু আমরা কিন্তু পাচ্ছি না। যার জন্য আমরা বিসিএস ক্যাডার নিয়ে আমরা একটি বিশাল টেক্সটাইল কমিউনিটিতে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কমিউনিটিতে আজকে কিন্তু আমাদের কিন্তু নিজস্ব আমাদের কোনো ক্যাডার সার্ভিস নাই। যার জন্য এইটি নিয়ে আমরা কাজ করতেছি এবং আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি আমরা এটি সফলতায় আমরা আসবো বিসিএস নিয়ে কাজ করতে। আরেকটি কথা যে কথা আসছে যে আমরা টেক্সটাইল রিসার্চ সেন্টার নিয়ে এটা অ্যাকচুয়ালি জাতির জন্য দরকার বিশ্ববিদ্যালয়, কারণ আসলে কোনো জায়গায় একটি জায়গা থেকে তো আসলে R&D হইতে হয় না, আমাদের ইন্ডাস্ট্রি থেকে R&D আসতে হবে। আমাদের গভর্নমেন্ট লেভেলে আমাদের রিসার্চ সেন্টার যেটি আমরা কটন রিসার্চ সেন্টার যেরকম আছে সেই রকম এগ্রিকালচার যে রিসার্চ সেন্টার থাকে, ঠিক তেমনি আমাদের টেক্সটাইলের একটা রিসার্চ সেন্টারের জন্য আমরা দীর্ঘদিন থেকে কাজ করে আসছি। ইনশাল্লাহ আমরা এটিও সফল হব, কারণ সব জায়গা থেকে যদি ইউনিভার্সিটি, টেক্সটাইল রিসার্চ সেন্টার বা আমাদের ইন্ডাস্ট্রি সবগুলো যদি আমরা একসাথে কাজ করতে পারি আমাদের সফলতা আসবে। আমার মনে হয় সেটি খুব বেশি দূরে নয় যে আমরা এইটি নিয়ে আমরা টেক্সটাইল রিসার্চ সেন্টার নিয়ে আমরা কাজ করব। আর আজকে বিশেষ করে মুস্তাফিজ সাহেব এবং পাবেল অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছে, অনেক ইনফরমেটিভ অনেক কিছু আমাদের এখানে আসছে। আমি নিশ্চয়ই আমরা এই কমিউনিটির জন্য আমরা যারা আছি, আপনারা যারা আছেন, নিশ্চয়ই আমরা একসাথে কাজ করবে, কারণ আগামী দিনে বাংলাদেশের টেক্সটাইলের ভবিষ্যৎ অনেক ভালো, অনেক টেক্সটাইল প্রকৌশলী লাগবে এবং সেটি আপনারা জানেন যে মেধা সম্পন্ন যেহেতু ইউনিভার্সিটিগুলো এখন হয়েছে এবং সেখানে সফট স্কিলটা আমাদের বেশি দরকার, যেগুলো এখন প্রাইভেট ইউনিভার্সিটিতে তারা কাজ করছে। সো দ্যাট আমাদেরকে আরেকটু ফাস্টলি আমাদের আগাতে হবে। আমরা মনে করি ইনশাল্লাহ আগামী দিনে আমাদের এই ইন্ডাস্ট্রি সফলতার আরো বেশি সফলতার মধ্যে আশা করি। ধন্যবাদ। জি, ধন্যবাদ শফিক ভাই। সঠিকই বলেছেন, আসলে আমাদের অপরচুনিটিস আছে, বাট এটাকে আরো সাস্টেইন করার জন্য, ক্যাপিটালাইজ করার জন্য সব স্টেক হোল্ডার একসাথে কিভাবে কাজ করা যায় এটা বেশি থেকে দরকার। তো সব প্ল্যাটফর্ম থেকে আসলে সবাইকে একটা টেবিলে আনাটা খুব চ্যালেঞ্জিং, ডিফিকাল্ট। এই জায়গায় টেক্সটাইল ফোকাস বা ডেনি ফোকাস যদি বলেন, আমরা কাজ করে যাচ্ছি, চেষ্টা করছি যে সব কমিউনিটি থেকে কিভাবে আমরা একসাথে তাদেরকে বসাতে পারি এবং তাদের কথাগুলো শুনতে পারি এবং শোনাতে পারি। এবং ইন্টারেস্টিংলি আমাদের আজকে আলোচনা শুনছিলেন ইংল্যান্ড থেকে একজন, উনি খুবই কাইন্ড ওয়ার্ডস পাঠিয়েছেন এবং উনি ইন্টারেস্টেড বাংলাদেশে বিশেষ করে টেক্সটাইল R&D নিয়ে কাজ করার জন্য, কারণ উনি PhD করেছেন টেক্সটাইলের উপরে এবং উনি আজকের সেশনের কথাবার্তা শুনে ওনার খুবই ইন্টারেস্ট ফিল করেছেন এবং আমরা ওনার সাথে যোগাযোগ করবো, হয়তো পরবর্তী প্যানেলে হয়তো ওনাকে নিয়ে আসবো। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ডিসকাশন করলে আসলে অনেক কিছু বেরিয়ে আসছে। তো সর্বশেষ প্রশ্নের জন্য আমরা শেষের দিকে চলে এসেছি। লজিক প্রেজেন্টস ফোকাস টক প্যানেল ডিসকাশনে আমরা যাচ্ছি। মোস্তাফিজ ভাই, আপনার কাছে আপনি একটু বলেন, যেটা বললাম আর কি, যে স্পেসিফিক ভাবে যদি একটু বলা যায়, হাউ টু গেট বেটার প্রাইসেস। আমি আসলে আমারটাই বলি, তাহলে হয়তো বা সবার জন্য, অনেকের জন্য এটা হয়তো অনুকরণীয় হতে পারে আর কি। সেটা হলো এরকম যে আসলে আমি প্রথম কথা হচ্ছে যে আমি একটা খুব মানে একটা ক্লিন একটা বিজনেস করি এরকম যে যেসব বায়ার বাংলাদেশে মানে ধরেন 10-20টা 50টা ফ্যাক্টরিতে কাজ করায়, আমি আসলে ইন জেনারেল বাই স্ট্র্যাটেজি আমি তাদের সাথে কাজ করি না। এটা হলো আমার প্রথম একটা স্ট্র্যাটেজি, কারণ তারা বাংলাদেশ সম্পর্কে জানে এবং তারা এক্স্যাক্টলি জানে যে কোন ফ্যাক্টরিতে কিরকম প্রাইস লেভেল আছে এবং তারা খুব ভালো করে জানে যে কিভাবে অসুস্থ প্রতিযোগিতাটা তৈরি করে দেওয়া যায়, কে কিভাবে 10% কে কত কম রাখবে, কার পকেট থেকে কোনটা চলে যাবে, এটা খুব ভালোভাবে জানে। সুতরাং আমি ওইগুলো থেকে অ্যাভয়েড করেছি, কারণ আমার ফ্যাক্টরির সাইজটাও ছোট এবং আমি স্ট্র্যাটেজিক্যালি মানে ওভারনাইট আমি খুব বিশাল বড় ফ্যাক্টরি হয়েও যেতে চাই না। আমার যতটুকু অর্ডার আছে সেটুকুর ভিতরেই থাকতে চাই। এবং আরেকটা স্ট্র্যাটেজি আমি মেনটেন করি, সেটা হচ্ছে যে আমি কোনো অর্ডারে যদি আমার ব্রেক ইভেন না থাকে, মানে প্রফিট যদি নাও থাকে, যদি ব্রেক ইভেনও না হয়, তাহলে আমি অর্ডার কোনোভাবেই নিই না। লস দিয়ে কখনোই আমি কোনো অর্ডার নিব না। এটা হচ্ছে আমার হলো সেকেন্ড ফিলোসফি, স্ট্র্যাটেজি। দেন থার্ড হচ্ছে যে আমি নিয়মিত বায়ারদেরকে আমার বিভিন্ন R&D যে R&D নিয়ে কথা ছিল, আমরা নিয়মিত R&D তে বিভিন্ন রকমের ফেব্রিক তৈরি করি, বিভিন্ন রকমের, আমি বছরে না হলেও ধরেন $50,000 খরচ করি শুধুমাত্র বিভিন্ন রকমের নতুন ফেব্রিক তৈরি করার পিছনে। এই কাজটা আমি নিয়মিত করে থাকি, যেই কাজটার কারণে
আমি বায়ারদের কাছ থেকে ডিফারেন্ট কম্পোজিশনের, ডিফারেন্ট কাইন্ড অফ ফেব্রিক, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপিয়ারেন্সের, টেক্সচারের ফেব্রিক আমি নর্মাল টিপিক্যাল ফেব্রিক থেকে বেশি দামে আমি প্রোডাক্টটাকে বের করে নিয়ে আসতে পারি। তখন হয় কি, আমার প্রফিটেবিলিটিটা টিপিক্যাল প্রোডাক্টের থেকে আমার বেশি আসে, এবং এটা বায়াররা ইজিলি নেয়, কারণ এটা দিন শেষে এই ফাস্ট ফ্যাশন বলেন, এবং আমার কিছু বায়ার আছে যারা প্রকৃতপক্ষে সাস্টেনেবল প্রোডাক্ট কিনতে চায়, তাদের যখন আমরা সাস্টেনেবল প্রোডাক্ট অফার করি তারা এটাকে কেয়ার করে এবং সত্যিকার অর্থেই প্রাইস দিতে চায়, এবং সাস্টেনেবল প্রোডাক্ট না হলে তারা আসলে প্রাইস দিতে চায় না। তো এই ধরনের মানসিকতা সম্পন্ন বায়ারও আমাদের বোর্ডে আছে। তো যার কারণে হয় কি, আমার জন্য এটা তাদের জন্য ইনভেস্ট করা, তাদের জন্য নতুন ফেব্রিক ডেভেলপ করা আমার জন্য সহজ হয়ে যায়, এবং এই পয়সাটা খুব দ্রুতই আমার উঠে আসে, কারণ আমার তখন আমি ফ্লেক্সিবল হয়ে কাজ করতে পারি। দেন আমার প্রোডাকশনের ভিতরে যেটা আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমার সাপ্লাই চেন। আমি যেহেতু ছোট ছোট অর্ডার নিয়ে কাজ করতে অভ্যস্ত, আমার সাপ্লাই চেনে খুব সমস্যা ফেস করি, কিন্তু মোটামুটি আল্লাহর রহমতে আমার এখনো যা আছে তাতে আমি সাপ্লাই চেনে আমার মোটামুটি আমার চলে যাচ্ছে। কিন্তু আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমার প্রোডাকশনের ভিতরে আমরা ছোট অর্ডার গুলো কত বেশি ইফিসিয়েন্টলি করা যায় সেটা নিয়ে নিয়মিত আমরা কাজ করে থাকি, যার কারণে আমাদের সিমিলার স্টাইল সেম লাইনে চালানোর জন্য যে ধরনের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট দরকার সেটাকে আমরা এফিসিয়েন্টলি ম্যানেজ করার চেষ্টা করি। আমাদের বায়ার থেকে অ্যাপ্রুভাল প্রসেসের ক্ষেত্রে আমরা এখন অনলাইন অ্যাপ্রুভালের যেমন এখন চেষ্টা করছি, যাতে করে ফিজিক্যাল স্যাম্পল না পাঠিয়ে কিভাবে স্যাম্পলের অর্ডার মানে অ্যাপ্রুভাল নেওয়া যায় সেগুলো নিয়েও কাজ করছি। বহু রকমের ইনোভেটিভ কাজ নিয়ে এখন, বিশেষ করে কোভিড এর সময় আমাদের তো ধরেন মানে আমাদের বিহেভিয়ারাল চেঞ্জও অনেক হয়ে গেছে। আমাদের মানে প্রত্যেকের অর্গানাইজেশনাল যে আমাদের যে প্র্যাকটিস ছিল সেগুলো কিন্তু এখন চেঞ্জ হয়েছে। সুতরাং আমরা কিন্তু অনলাইনে আমরা হোয়াটসঅ্যাপে ছবি তুলে বিভিন্ন ভাবে অ্যাপ্রুভাল প্রসেসকেও আমরা সহজ করে ফেলছি। তো যার কারণে হয়েছে কি, আমাদের যে লিড টাইমকে কমিয়ে নিয়ে আসা, মানে লিড টাইম কমানোর ভিতরে আরেকটা ইন্টারেস্টিং পার্ট আমি দেখতে পেলাম, সেটা অবশ্য সবার জানার জন্যই বলি। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে লিড টাইম যদি কমের ভিতরে যদি আপনি কোনো সাপ্লাই দিতে পারেন, এটার প্রাইসটা বেশি নেওয়া সম্ভব হয়। মানে এটা একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম এই গত 1-2 মাসের ভিতরে, বিশেষ করে 3 থেকে 6 মাস বা এই বছরটায় এই জিনিসটা খুব ইন্টারেস্টিংলি দেখলাম, যেটা আগে বায়াররা খুব বেশি গুরুত্ব দিত না, কিন্তু এখন মানে 20 সেন্ট 50 সেন্ট বেশি দিয়ে হইলেও তাড়াতাড়ি যদি মাল পাঠাইতে পারো তাহলে সুবিধা নেওয়া যায়। তো এই জিনিসগুলোকে আসলে ক্যাপিটালাইজ করতে পারা, এবং সাথে সাথে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার যে কর্মীরা আছে তাদেরকে সময় মতো বেতন দেওয়া, তাদেরকে তাদের যে কর্মপরিবেশ আছে এটা একদম পরিপূর্ণভাবে নিয়ম শৃঙ্খলার ভিতরে এটাকে মানানো, এই জিনিসগুলো আমি প্যারালালি মেনটেন করি। যার কারণে আমার আল্লাহর রহমতে আমরা মোটামুটি অন টাইমে শিপমেন্ট দেওয়া, কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেওয়া এবং ভালো প্রাইসে বাইরের কাছ থেকে কাজগুলো বের করে নিয়ে আসা, এটা আমাদের জন্য খুব সহজ হয়েছে। সাথে সাথে আমি আরেকটা জিনিস শেষমেশে বলতে চাই, সেটা হলো যে আমরা আসলে শুধু প্রোডাক্ট বিক্রি করলেই হবে না, আমাদের দিন শেষে সার্ভিসও বিক্রি করতে হবে। কারণ আমরা অনেক সময় আছে কি, যখন শুধু প্রোডাক্ট বিক্রি করি কিন্তু বায়ারকে অন টাইমে প্রোডাক্টটা দেওয়া, বা তার একটা মেইলে রিপ্লাই টাইম মতো দেওয়া, বা একটা নতুন একটা এনকোয়ারি আসলো সেটাকে সময় মতো পাওয়ার সময়ে রিপ্লাইটা দেওয়া। আমরা অনেক সময় আছে 5টার পরে বা 6টার পরে 7টার পরে রিপ্লাই দিতে চাই না। এই জিনিসগুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে। আপনাকে যদি প্রকৃতপক্ষে সার্ভিস দিতে হয়, আপনি যদি সার্ভিস বিক্রি করতে পারেন বাইরের কাছে, সেটারও কিন্তু ভ্যালু এই প্রোডাক্টের সাথে অ্যাড হয়। এই জিনিসগুলো যদি আমরা একটু মেনটেন করতে পারি, আমার মনে হয় প্রাইস বের করে নিয়ে আসা এটা খুব বেশি কঠিন হবে না। আর যেটা আমি আবারও বলবো, যদি না বলতে শিখি যে ভাই আমি এটা দিলে করবো, না হলে করবো না, তাহলে আমার মনে হয় প্রাইস বেড়ে আসা খুব বেশি কঠিন আমার কাছে মনে হয়। ধন্যবাদ। জি, ধন্যবাদ। সত্যি অনুকরণীয় কিছু এক্সাম্পল দিয়েছেন। আমার মনে হয় যে সবার এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। এবং ছোট কোয়ান্টিটি এবং শহীদ ভাই যেটা বলতেছিলেন, ফ্যাশন এবং কোয়ান্টিটি যখন ছোট হয়ে যায় তখন চেঞ্জ ওভারের বিষয়টা চলে আসে। এখন চেঞ্জ ওভার এটাকে আমার মনে হয় যে ভয় না পেয়ে এটাকে যদি আমরা কনফ্রন্ট করি, আমি একটু বলি, আমি একটা ছোট্ট গবেষণার সাথে ইনভলভ ছিলাম। এটা হচ্ছে ড্যানিশ এমবেসি ফান্ডেড একটা প্রজেক্ট, যেখানে আমরা বিজিএম এর সাথে 25টা ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এই চেঞ্জ ওভার টাইমের উপরে। এবং আমরা কিন্তু ওই সেম রিসোর্স দিয়ে অন এভারেজ 64% পর্যন্ত চেঞ্জ ওভার আমরা কমাতে পেরেছি। তার মানে কি এখানে কাজ করার স্কোপ আছে। আমার মনে হয় যে এই জিনিসগুলোকে আমরা যত কনফার্ম করবো, এই জিনিসগুলো নিয়ে যত গবেষণা করব, যত কাজ করব, তত সমাধান আমার কাছে চলে আসবে। যেটা মোস্তফা ভাই বললেন যে সম্ভব প্রাইস বের করে আনা আর কি।
আমরা এখন পাভেল ভাই আপনার কাছে যাচ্ছি স্পেসিফিক কিছু রেকমেন্ডেশনের জন্য, তারপর আমরা শফিক ভাই আপনার কাছ থেকে কনক্লুডিং রিমার্কস নিয়ে আমরা শেষ করবো আর কি আজকে আমাদের session। জি পারবেন। থ্যাংক ইউ ভাই। আমরা বেসিক্যালি প্রাইসের ভিতরে যদি বলি, ডেফিনেটলি মুস্তাফিজ ভাই কিছু বিষয়গুলো ওইখানে অলরেডি আলোচনা করেছেন। তার ভিতর থেকে আমি কিছু কথা বলতে যাচ্ছি যে আমাদের প্রাইস যদি ভালো প্রাইস পেতে চাই, তাহলে কিন্তু আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টের বিকল্প আমি দেখছি না, যদিও কিছু বিষয়গুলো তারা কন্ট্রিবিউট করবেন, বাট প্রোডাক্ট ডেভেলপমেন্ট যেখানে মূল বিষয় নিয়ে কাজ করছেন, যেখানে উইথ ফ্যাব্রিকেশন অ্যান্ড অলসো দ্য ডিজাইন। কারণ আমি শুধুমাত্র প্রোডাক্ট ডেভেলপমেন্ট করলাম, ডিজাইনে আমি কিছু ফ্যাব্রিকেশনে যদি, কারণ আমি দেখেন যদি কোনো একটা যদি জার্সি ফ্যাক্টরির কথা বলি, তারা কিছু যদি ইনোভেশন করতে পারেন, কিছু কটন ব্লেন্ড হইতে পারে, তো মিক্স ডিফারেন্ট কটন, ভিসকোস, লিলেন্স, তো এই বিষয়ে কিছু যদি প্রোডাক্টগুলো ডেভেলপমেন্ট করা হয়, কাস্টমার কিন্তু সহজেই এজ এ ব্র্যান্ড, আমি যদি চিন্তা করি যে আমি বাইং অফিস অথবা আমি ব্র্যান্ডের সাথে কাজ করছি এজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ব্র্যান্ড, তখন কিন্তু সে যদি আমার কোনো প্রোডাক্টের 10 সেন্স 20 সেন্স বেশিও চায়, তাহলে কিন্তু আমি অর্ডারটা অন্য কোথাও দিতে পারবো না, কারণ আমাকে এই ফ্যাক্টরিতে দিতে হবে, বিকজ এই ফ্যাক্টরিতে যে প্রোডাক্টটা ডেভেলপমেন্ট করেছে সেটা ইউনিক, সেটা এখন অন্য কোনো ফ্যাক্টরিতে আমি পারবো না। হইতে পারে সেটা বেসিক ক্রিউনেক, বাট দ্য ফেব্রিকটা সামথিং ডিফারেন্ট, যেটা সে নিজে ইনভেন্ট করেছে অথবা ডেভেলপমেন্ট করেছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা বেটার প্রাইস আমরা এক্সপেক্ট করতে পারি। সেক্ষেত্রে আমরাও কিন্তু কিছু ট্রিক্স কাজ করি আমাদের সোর্সিং এর ক্ষেত্রে। কিন্তু আমরা যদি বলি যে আমাদের যে চ্যালেঞ্জ 100 মিলিয়ন বিজনেস বাংলাদেশে আনা, যেগুলো স্পেসিফিক নট বাংলাদেশ প্রোডাক্ট, স্পেসিফিক কিছু কিছু প্রোডাক্ট যেগুলো চায়না করতেছে, স্পেসিফিক প্রোডাক্ট যেগুলো টার্কি করছে, তো সেই ক্ষেত্রে কিভাবে ভালো একটা প্রাইস এনে আমার যে বিজনেস পার্টনার বাংলাদেশ তাদেরকে তার কাছে সাপোর্ট দেওয়া যায়, সেক্ষেত্রে আমাদের ডিজাইনিং। আমি যদি বলি ডেফিনেটলি শফিক ভাইয়ের সাথে কথা বলি, আমি অবশ্যই বলি বেসিকে বাদ দিয়ে না, বেসিকের সাথে কিছু স্পেশালিস্ট কিছু লাইন তৈরি করে এবং সেখানে কাজ করা। হ্যাঁ, প্রথমে হয়তো আমার চেঞ্জ ওভার টাইমটাকে বেশি নিবে, কিন্তু যখন আমি একটা রিসার্চ নিয়ে কাজ করবো, যখন আমি প্র্যাকটিসে করে ফেলবো, আমি হয়তো বা প্রথম 6 মাস, তবে 1 বছর, তার পরবর্তীতে কিন্তু আমার যে টাইমিং যে লসটা সেটা কিন্তু কমে আসবে। আমি যদি একটা উদাহরণ দিই, যে আমাদের একটা অর্ডার 5 লাখ প্লাস অর্ডার কোয়ান্টিটি, এটা কিন্তু বেসিক না, যে কটন স্লাভ, এটা জাস্ট একটু ডিজাইনিং ক্ষেত্রে আমরা লে সেট করেছি, দ্যাটস উই হ্যাভ বিন এবল টু গিভ দ্য মোর গুড মানে প্রাইস, যেখানে হয়তো বা বেসিকের সিএম 40, 50, 60 সেন্ট, সেখানে কিন্তু $1 প্লাস শুধু অনলি সিএম, শুধুমাত্র স্লাইটলি একটু টিউনিং করে এটা একটু ডিজাইনিং এর ক্ষেত্রে একটু ফ্যাশনেবল বানানো হচ্ছে, কিন্তু লাইনে কিন্তু আহামরি তেমন চেঞ্জেস নাই। এই যে বিষয়গুলো যদি আমরা ব্যালেন্সিং করে করতে পারি, দেখা যাচ্ছে হয়তো বা আমরা কি করে স্টার্ট করতে পারি, ওকে 10% লাইন অথবা 20% লাইন আমরা ফ্যাশন নিয়ে কাজ করব, অথবা ব্যালেন্স 80% লাইন আমরা পরবর্তীতে বেসিক অথবা সেটা নিয়ে আমার পরবর্তী প্রোডাক্টিভিটি। এই যে 20% লাইনটাকে কিভাবে আস্তে আস্তে রিসার্চ করে অ্যানালিসিস করে কিভাবে মানে বিল্ডিং টাইমটা কমিয়ে কিভাবে মানে এই যে আমার লস মানে আমার প্রফিটেবিলিটি কিভাবে বাড়ানো যায়, সেক্ষেত্রে যদি আমরা কাজ করতে পারি, আমার বিশ্বাস সেখানে কিন্তু আমরা বেটার প্রাইস আমরা এক্সপেক্ট করতে পারি। সেকেন্ড হচ্ছিল, আমি মুস্তাফিজ ভাইয়ের কথা বলছি যে সার্ভিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ আমরা যদি বলি একটা পয়েন্ট অফ ভিউ যে আমার 3টা ফ্যাক্টরি আছে, 3টা আমার ধরেন এ ক্যাটাগরি অথবা বি ক্যাটাগরি, 3টা ফ্যাক্টরি, আমার একটা একই প্রোডাক্ট 3জনই করতে পারবে, কিন্তু আমি প্রথমেই আমার যে এ ক্যাটাগরি ফ্যাক্টরি, বি ক্যাটাগরি ফ্যাক্টরি, সি ক্যাটাগরি 3জনই প্রোডাক্ট করতে পারবে, কিন্তু আমার এ ক্যাটাগরি প্রাইস 10 সেন্ট বেশি। কিন্তু আমি যদি মনে করি যে আমি যদি এখানে প্রোডাক্টটা প্লেস করি, আমি সেখানে 10 সেন্ট বেশি দিতে হচ্ছে, কিন্তু আমার এটা অন টাইমে পাবো, অথবা কোয়ালিটি ভালো পাবো, সার্ভিসটা কমিউনিকেশন ভালো, আমি কিন্তু 10 সেন্ট বেশি অর্ডারটা প্লেস করছি। আমরা কিন্তু সেখানে কিন্তু প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন প্রয়োজন হচ্ছে না, সেখানে কিন্তু আলটিমেটলি আমার ডিজাইনের কাছে একই ডিজাইন একই প্রোডাক্ট, কিন্তু 10 সেন্ট বেশি পাচ্ছি শুধুমাত্র আমি সার্ভিস ওরিয়েন্টেড কারণে। কারণ আমি এজ এ কোম্পানি, এজ এ আমরা মূল ফোকাস দিচ্ছি সার্ভিস, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি বাইরের কাছ থেকে অথবা ব্র্যান্ডের কাছ থেকে আমি বেশি চাইতেই পারি। এবং অবশ্যই, কারণ কোনো বায়ার কোনো 10 সেন্ট 20 সেন্টের জন্য কেউ রিস্ক নেবেন, নোবডি উইল টেক এ রিস্ক, বিকজ আপনি যদি গার্মেন্টসটা ডিলে করেন, সেখানে প্রতি গার্মেন্টসের পিছনে আমার 40 সেন্ট 50 সেন্ট বেস্ট অন আমার গার্মেন্টস ওয়েট অনুযায়ী কিন্তু আমাকে এক্সট্রা খরচ করতে হচ্ছে আমার ইয়ারফেডের জন্য। অথবা আমি যে সেলস উইকটা হারাবো, যে ক্ষেত্রে আমার সেলস লসটা হবে, সেখানে 5 সেন্ট 10 সেন্ট 15 সেন্ট ইজ নাথিং। তো সার্ভিস দিয়ে কিন্তু আমরা সেখানে আমাদের প্রাইসটাকে আমরা কাস্টমার কাছ থেকে বেশি নিতে পারি। যেখানে অবশ্যই লিড টাইম মেনটেন কথা বলছেন, যেমন আমরা কাজ করছি কিছু আমাদের বিজনেস পার্টনারের সাথে শর্টার লিড টাইম, ফার্স্ট লিড টাইম নিয়ে আমরা কাজ করি, যেটা বলি কুইক অর্ডার। সো এই যে কুইক অর্ডার গুলোতে নিয়ে কাজ করছি, শুধুমাত্র কিছু কিছু লিড টাইমের কারণে কাস্টমার একই প্রোডাক্ট হয়তোবা টার্কি থেকে নিচ্ছে, শুধুমাত্র লিড টাইমটাকে
সেফ মানে লিড টাইম সেভ করার জন্য, কারণ আপনি জানেন হয়তো বা স্পেশালি ইউরোপগুলোতে টার্কি থেকে ট্রানজিট টাইমটা খুবই কম, যেখানে বাংলাদেশ থেকে নিলে 5 উইকস, ইউকে টার্কি থেকে নিলে 1 উইক। এই ক্ষেত্রে যে প্রোডাক্টগুলো যদি আমি শর্টার লিড টাইমে যদি আমি সার্ভ করতে পারি, তারা হয়তো চিন্তা করবে যে না, এই প্রোডাক্টটা এই সাপ্লাই অথবা এই ম্যানুফ্যাকচারিং ইউনিট আমাকে এত অল্প সময় দিচ্ছে, তাহলে আমি টার্কি থেকে সেখানে মুভ করতে পারি। টার্কিতে যে আমি হায়ার এন্ডি প্রাইসে দিচ্ছি, সেখানে আমি স্টিল উই ক্যান গেট 20 সেন্ট সেভ এন্ড উই ক্যান গিভ 20 সেন্ট এডিশনাল দেন দ্য রেগুলার প্রাইস। সেক্ষেত্রে কিন্তু আমরা বেটার প্রাইস পেতে পারি ব্র্যান্ড থেকে। আরেকটা বিষয় বলবো, ডেফিনেটলি বাই কনসিডারিং দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড পয়েন্টস, আমি যেটা বলছি প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডাইভার্সিফিকেশন, দ্বিতীয় ছিল ইনশিওর সার্ভিস, গুড সার্ভিস, এইটাকে ঠিক রেখে তার পরবর্তী যদি আমরা একটা ইউনাইটেড হতে পারে আমাদের মধ্য থেকে, আমি জানি এটা ভেরি চ্যালেঞ্জিং, এবং আমি যখন কথা বলেছি ফারুক ভাই, বিজয় প্রেসিডেন্ট বর্তমান, এবং যারা এইখানে পায়োনিয়ার এই ট্রেডের মধ্যে, আমরা দেখেছি এবং খুব চ্যালেঞ্জিং। আসলে অনেকেই চেষ্টা করেছে অনেক আগে থেকেই একটা স্ট্র্যাটেজিক এটা প্রাইস সেট করা, কিন্তু আসলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি তো ছোটখাটো ইন্ডাস্ট্রি না, অনেক বড় ইন্ডাস্ট্রি। আমাদের অলমোস্ট দেখা যাচ্ছে যদি প্রত্যেক এক সময় আমাদের 5000 প্লাস ছিল, হয়তো এখন অ্যাক্টিভ অ্যারাউন্ড 2000 ফ্যাক্টরিজ, কিন্তু একসাথে বসে একটা হাফ তৈরি করে যেটা প্রাইস বেঞ্চমার্ক করা, ওকে বেসিক হলে বেস্ট অন তার ওভারহেড এই নিচে নামবে না, কিন্তু আসলে আমি জানি এটা বলা খুব সহজ, অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালি কাজ করাটা অনেক ডিফিকাল্ট। কিন্তু যদিও হয়তো বা এখন বিজিএমই অথবা বিকেএমই কাজ করছে যে একটাকে প্রাইস মেনটেন করা, কিন্তু আমাকে মাথায় রাখতে হবে আমি 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 প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করলাম না, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট করলাম না, সার্ভিসে মানে ইনভেস্টমেন্ট করলাম না, মানে আমি কোয়ালিটি ডেভেলপমেন্ট করলাম না, অন টাইম শিপমেন্ট করলাম না, লিড টাইম কমাইলাম না, কিন্তু আমি কি করলাম একটা ইউনিটি করে না আমরা এই প্রাইসের নিচে এখন দেখছি প্রচুর অর্ডার আসছে, এই প্রাইসের নিচে আমি কাজ করব না। আমাদের মনে রাখতে হবে আমাদের পরবর্তীতে কম্পিটিশন আছে ভিয়েতনাম, ভেরি ক্লোজ, অনলি 1 বিলিয়ন ডিফারেন্স, যেখানে আমার থেকে ফার্স্ট যে আছেন তার সাথে আমার 5 to 6 টাইম ডিফারেন্স, 5 to 6 টাইম ডিফারেন্স, অনেক দূরত্ব বজায় রেখে, কিন্তু আমার যে কম্পিটিশনে যে সেকেন্ড পজিশন, আমার পরের পজিশন থার্ড পজিশন আছে, সে কিন্তু মাত্র আমার 1 বিলিয়ন, কোনো সময় সেকেন্ডে চলে যাচ্ছে, আবার থার্ডে চলে যাচ্ছে। তো আমার প্রথম দুইটাকে ইনশিওর না করে যদি আমি একটা প্রাইস বেঁধে দেই, কাস্টমারকে প্রাইস মানে করে দিই, তখন কিন্তু আমাদের বিজনেস অন্য কান্ট্রিতে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আমি যদি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে, প্রোডাক্ট ডেভেলপমেন্টে, R&D তে কাজ করি, আমি সার্ভিসটাকে ইনশিওর করতে পারি, তখন কিন্তু আমি আমার একটা সলিড ব্যাকগ্রাউন্ড থাকবে কাস্টমার সাথে নেগোশিয়েট করা। উই হ্যাভ এ বেটার প্রোডাক্ট, উই হ্যাভ এ বেটার সার্ভিস, ওয়াই ইউ নট প্লেস দ্য বিজনেস উইথ আস। এবং আপনাকে বলার প্রয়োজন হবে না, কাস্টমার উইল কাম এন্ড প্লেস দ্য বিজনেস, বিকজ দে উইল নো যে ইফ আই প্লেস দ্য বিজনেস টু বাংলাদেশ, আই মাস্ট গেট দ্য গুড কোয়ালিটি, আই মাস্ট গেট দ্য গুডস অন টাইম। তো এই সেই ক্ষেত্রে কিন্তু তারা 10 সেন্ট 20 সেন্ট ইভেন কি সামটাইমস কনসিডারিং দ্য চায়না প্রাইস এবং টার্কি প্রাইস দিতে কিন্তু তারা হয়তোবা চিন্তা করবে না। সো আমরা ঠিক থার্ড পয়েন্টে যাওয়ার আগে আমি মনে করি আমার পার্সপেক্টিভ থেকে, আমি জানি না অনেকে অনেক এক্সপার্টিস আছেন, আমাকে আগে ইনশিওর করতে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্ট সার্ভিস এবং আমাদের কমিউনিকেশন অন টাইম। তাহলে কিন্তু আমরা সেকেন্ড পয়েন্টে যখন জোর দেব, তিনটা একসাথে যখন কাজ করব, আমার বিশ্বাস সেখানে আমরা ভালো প্রাইস ব্র্যান্ড থেকে নিতে পারবো। ধন্যবাদ। জি, ধন্যবাদ পাভেল ভাই। আসলে আমাদের প্রাইস দেয় না এই মানে জার্গনের চেয়ে আমার মনে হয় যে হোয়াই বায়ার শুড গিভ মি প্রাইস, এইটার পিছনে কাজ করা উচিত। এক্স্যাক্টলি, হাউ টু ডিফারেন্সিয়েট মাই কোম্পানি, তাই না? যে আমার কোম্পানিতে Exactly. আসলে মানে কি নিতে আসবা তুমি, হোয়াট ইজ দ্য সার্ভিস, আমি তো তোমাকে গার্মেন্টস দিবই, এটার সাথে তুমি কি পাচ্ছ। আমার মনে হয় এই জায়গাটা যদি আমরা স্পেসিফিক্যালি এই জায়গাটা নিয়ে কাজ করি, বিকজ এভরি কোম্পানি ইজ ডিফারেন্ট, তাই না? যদিও আমরা হয়তো একই বিজনেস করছি, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে একই বিজনেস গুলো সবাই একই প্রফিট করছি না, তার মানে আমাদের ম্যানেজমেন্ট, আমাদের চিন্তা ভাবনা, স্ট্র্যাটেজি ডিফারেন্ট। সো আমার মনে হয় যে এই জায়গায় কাজ করে অনেক স্কোপ আছে। এবং আপনি যেটা বললেন যে আমি কোন জায়গাটা ডিফারেন্ট, এটা আমাকে ব্র্যান্ড করতে হবে, আই হ্যাভ টু ব্র্যান্ড মাইসেলফ। এবং এই জায়গাটাতে আমি বলবো যে আমাদের টেক্সটাইল ফোকাস প্ল্যাটফর্মটাকে আপনারা কাজে লাগাতে পারেন। আমরা চাই এই জায়গাটাতে কাজ করতে, কারণ আমাদের বিজনেস মোটোই হচ্ছে হাউ টু প্রমোট বেটার বাংলাদেশ, বেটার R&D ইন্ডাস্ট্রি। কারণ আপনি দেখবেন যে মেইন স্ট্রিম মিডিয়া যেটা করে, যে একটা নেগেটিভ নিউজ হলে কিন্তু এটা টিআরপি বেশি হয়, এটা ওরা অনেক বেশি ফলো করে প্রচার করে। এবং শুধু লোকাল না, ইন্টারন্যাশনাল মিডিয়ার কথা বলছি, বিশেষ করে আপনি রানা প্লাজা যদি বলেন, সবাই চিনে, মানে এই টেক্সটাইল এবং গার্মেন্টস যারা কাজ করে, এভরিওয়ান নোজ রানা প্লাজা, বাট কয়জন কিউট ড্রেস চিনে যে এখানে এত ভালো ভালো প্র্যাকটিস হয়, তাই না? সো আমরা এই স্টোরি গুলোকে সারফেসে আনতে চাই, ইন্টারন্যাশনালি এই জিনিসগুলোকে আরো প্রমোট করতে চাই, যাতে অ্যাজ এ হোল আমরা যে
we are doing a very good business বাংলাদেশ আরএমজি ইন্ডাস্ট্রি এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এটা আমরা প্রমোট করতে, এই জায়গাটাতে হচ্ছে টেক্সটাইল ফোকাসের কাজ করার জায়গা। তো আশা করি আপনাদেরকে আমাদের সামনে ইভেন্ট গুলোতে এবং আমাদের যে এনডিএফআর প্রচেষ্টার সাথে আপনারা থাকবেন, আপনারা আমাদের সাথে থাকলে আসলে আমরা এগিয়ে যেতে পারবো। সর্বশেষ শফিক ভাই আপনার কাছে কনক্লুডিং রিমার্কস দিয়ে শেষ করবো আর কি, আমরা ওভারঅল আলোচনার উপরে যদি আপনি একটা সালতাম আমি নেন আর কি। জি ধন্যবাদ খায়রুল। আসলে আজকে মোস্তাফিজ ভাই এবং পাবেল সাহেব যেভাবে সবগুলো ডিটেইলস কথা বলেছে, আসলে এর বাইরে আর খুব বেশি কথা থাকে না। তারপরেও আমরা যদি আসলে এগুলো নিয়ে কথা বলি, যে কথাটি আমাদের আসলো যে আমরা আসলে ডাইভার্সিফিকেশন শুধুমাত্র কটন নয়, আমাদের আর্টিফিশিয়াল যেসব ফ্যাব্রিক আছে, ম্যানমেড ফ্যাব্রিক আছে, ম্যানমেড ফাইবার, সেগুলো সহ যদি আমরা সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আগামী দিনে আমাদের ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এবং বিশেষ করে যে কথা আসছে যে শুধুমাত্র মানে ডাইভার্সিফিকেশন একটি বৃহৎ শব্দ, এটার আঙ্গিক বড়, যে আমরা এখানে ফাইবারকে, বিভিন্ন ফাইবারকে আমরা ইনক্লুড করতে পারি, ব্ল্যান্ডেড ফাইবার ফ্যাব্রিকের স্ট্রাকচারকে, ডিজাইনকে আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি, এমব্লিশমেন্ট যেগুলো আছে আমাদের বা ওয়াশিং, প্রিন্টিং, এমব্রয়ডারি সহ যেগুলো আছে সেগুলোকে আমরা ইনক্লুড করতে পারি। আমরা এখানে ডাইজের যেগুলো আমরা বললাম যে আমাদের ভ্যারাইটিস ডাইজ আমাদের স্টক মানে ইয়েতে আছে, সো দ্যাট এগুলো একটি আমাদের বড় কাজ। আমরা ভবিষ্যতে যারা ইন্ডাস্ট্রি ওনার, আমার মনে হয় এই জায়গাগুলোতে আমরা চিন্তা মানে ডিজাইনের উপরে আমাদের চিন্তা করতে হবে, যে ডিজাইন যে কটা পাবেল বারবারই বলছিল যে আমরা আসলে ইভেন একটা সিঙ্গেল জার্সি দিয়েও কিন্তু আমরা ডিফারেন্ট জিনিস কিন্তু তৈরি করতে পারি। অনেক সময় কম্বো চেঞ্জ করে বা কালার এর যে পকেট একরকম বা তার স্লিভ একরকম, মানে এইরকম করেও আমরা দেখছি যে নর্মাল ফ্যাব্রিক দিয়েও কিন্তু অনেক বড় বড় সুন্দর সুন্দর জিনিস করে। বিশেষ করে এগুলো দেখি আমরা স্পোর্টস আইটেমে দেখি, খুবই চিপ বাট লুকস ভেরি নাইস। এই জায়গাগুলোতে কাজ করার আমাদের জন্য সুযোগ আছে। আমরা কথা বলছিলাম যে আমরা ইন্ডাস্ট্রি এবং একাডেমি নিয়ে আমরা কথা বলছিলাম, সো দ্যাট এটি আগামীর জন্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে যাচ্ছে। সাস্টেনেবল নিয়ে কথা বলছিল এবং শুধু কেবল আমাদের ওয়ার্কারদের বেনিফিট নিয়ে আমার সবিজ ভাই কথা বলছে। নিশ্চয়ই ওয়ার্কাররা টিকে থাকলে আমাদের ইন্ডাস্ট্রি টিকে থাকবে। তবে মাঝে মাঝে দেখা যায় যে কিছু কিছু লোক আসলে ইন্ডাস্ট্রি, আমি একটি কথা সবসময় বলে থাকি, আজকের এই ইন্ডাস্ট্রি, কারণ আমার মাঝে মাঝে বাইরে কিছু প্রোগ্রামে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে, বিশেষ করে ইন্ডিয়াতে। তারা আমাদেরকে বারবারই জিজ্ঞাসা করছিল যে আসলে তোমাদের ইন্ডাস্ট্রির এই সাকসেস কিভাবে আসলো। আমাদের এই সাকসেস কিন্তু শুধু মনে করো অ্যাকচুয়ালি কোনো একটা বিশেষ স্টেক হোল্ডারের জন্য কিন্তু আসে, এটি একটি সমন্বিত ভাবে আসছে। আজকে আমাদের যে ওয়ার্কার, যে ওয়ার্কফোর্স, এদেরকে যদি মিসগাইড না করা হয়, মাঝে মধ্যে কিছু প্রবলেম তৈরি করে কিছু ট্রেড ইউনিয়ন আছে এবং কিছু কিছু বিশেষ শ্রেণী আছে যারা আসলে আমাদেরকে একটু অশান্ত করতে চায়। বাংলাদেশের ইন্ডাস্ট্রির এই সফলতাকে অনেকে ভালো চোখে দেখছে না, এবং ইভেন আমাদের ন্যাশনালি ইন্টারন্যাশনালি অনেকেই। তাদের ছাড়া আমরা যদি বলি ওভারঅল আদার, যে ভিয়েতনাম বলি, কম্বোডিয়া বলি, চায়না বলি, তাদের ওয়ার্কারের চেয়ে ওয়ার্কফোর্সের ছেলে আমাদের ওয়ার্কফোর্স কিন্তু এখনো অনেক লয়াল। অনেকভাবে তাদেরকে বুঝাতে পারলে, মাঝে মাঝে মিড ম্যানেজমেন্ট কিন্তু কিছুটা প্রবলেম করে, কিন্তু ওভারঅল আমাদের ওয়ার্কাররা কিন্তু আমার মনে হয় তাদের অনেক শান্ত এবং তারা কথা শুনে ভালো, এবং তাদের কন্ট্রিবিউশনে কিন্তু আজকে আমাদের কিন্তু এই ইন্ডাস্ট্রি। আজকে ব্যাংকের কথা যদি আমরা বলি, একটা মাত্র কাগজ দিয়ে কিন্তু আমরা হাজার হাজার কোটি কোটি ডলারের কিন্তু বিজনেস করছি, কিন্তু একটা মাস্টার এলসি নাথিং, এটা একটা পেপার, বাট সেখানে কিন্তু ব্যাংকের কন্ট্রিবিউশন কিন্তু আজকে অনেক বড়। আমরা যদি বলি আজকে, আমরা যদি বলি আমাদের যে অ্যাসোসিয়েট আদার্স যারা বলি, তারাও কিন্তু প্রত্যেকের জায়গাতে কন্ট্রিবিউট করছে। আজকে C&F এর কথা বলি, আমরা ট্রান্সপোর্টের কথা বলি, আদার্স আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথা বলি, প্রত্যেকের কিন্তু কন্ট্রিবিউশনে কিন্তু আজকে এই জায়গাতে এসছে। গভর্নমেন্টের কথা বলি, যদি পলিসি সাপোর্ট যদি আমাদের না থাকতো, তাহলে কিন্তু আজকে আমরা কিন্তু এত দূরে আগাতে পারতাম না। আজকে EDF, যে আজকে আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে আমাদেরকে একটা ফান্ড দেওয়া হয়, যে আমাদের যখন এলসি ভ্যালু থাকে না আমাদের ব্যাক টু ব্যাকে, তখন কিন্তু দেখা গেল যে অনেক সময় আমাদের পেমেন্ট পেতে দেরি হয়। EDF দিয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু আমাদেরকে কিন্তু হেল্প করছে। গভর্নমেন্ট বিভিন্নভাবে পলিসি সাপোর্ট দিয়েছে। সর্বোপরি আমরা যদি বলি যে এন্টারপ্রেনিয়ার, এই এন্টারপ্রেনিয়াররা কতটুকু সাহস নিয়ে, আজকে কতটুকু চ্যালেঞ্জ নিয়ে আজকে কাজ করছে। আজকের এই কোভিডের সময় আজকে অনেকে বাসাতে আমরা বিভিন্নভাবে ছিলাম,
বিভিন্ন পেশার লোকজন ছিল। আজকে ডাক্তার বা পুলিশের কথা বলি, মিডিয়ার কথা বলি, বা আরো এরকম 2-4টা পেশার যারা ছিল তারা রাস্তায় ছিল। আজকে ইন্ডাস্ট্রির মালিকরা, ইন্ডাস্ট্রির শ্রমিকরা, স্টাফরা সহ আমরাও কিন্তু দেখা গেল যে প্যান্ডামিকের সময় বাংলাদেশের অর্থনীতিকে চালু রাখার জন্য এই ওয়ার্কফোর্সকে যেন আমরা কোনোভাবেই আমাদের মানে দেশের ইন্ডাস্ট্রি যেন ক্ষতিগ্রস্ত না হয়, ওয়ার্কফোর্স যেন কোনোভাবে আমাদের ক্ষতিগ্রস্ত না, সেটার জন্য কিন্তু ইন্ডাস্ট্রি ওনারা কিন্তু কোভিডের সময় কিন্তু ইন্ডাস্ট্রি চলে গেছে। আজকে পলিটিক্যাল আনরেস্টের সময় আমরা কিভাবে আমরা আমাদের এক্সপোর্ট, তখনও কিন্তু আমাদের গ্রোথ ছিল। সো দ্যাট এন্টারপ্রেনিয়াররা যে কোনো আজকে এই যে ইয়ার্ন প্রাইস, আজকে ডাইস কেমিক্যাল এত চ্যালেঞ্জ, আজকে মেশিনের প্রাইস বেড়ে গেছে 20-25% প্রত্যেকটা, কারণ মেটালের প্রাইস বেড়ে গেছে আপনারা জানেন। সেই জায়গাতেও কিন্তু আজকে চ্যালেঞ্জ নিয়ে এন্টারপ্রেনিয়াররা কিন্তু এগিয়ে আসে। সো দ্যাট আমি বলবো যে আসলে আমাদের এই লাকি আমরা যে আমাদের এখানে প্রত্যেকটা সেক্টরে স্টেক হোল্ডার কিন্তু আজকের এই সাকসেসের জন্য কিন্তু প্রত্যেকই দাবিদার। তো আমার মনে হয় আমি এর মধ্যে আমাদের মাগরিবের আজানও পড়ে যাবে, আমি আর কথা বাড়াবো না। আমি খুবই হ্যাপি যে আজকে ফোকাস যে তার যে টক টেক্সটাইল ফোকাস টকের যে অনুষ্ঠান, রিয়াদ তো সবসময় ভালো কাজ করে এবং সেই দীর্ঘদিন থেকে আমাদের সাথে যোগাযোগ রাখে। খায়রুল বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কাজ করে। আমার মনে হয় আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য আমাদের এই ধরনের একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। যদিও আমাদের এর মধ্যে আমাদের টেক্সটাইল টুডেও তারাও প্রোগ্রাম করছে, ভালো করছে। আমরা চাই যে এরকম আরো অনেকে বিভিন্ন ইনোভেশন নিয়ে আমাদের আসুক। আমরা আমাদের তরফ থেকে আমরা তাদেরকে স্বাগত জানাবো এবং আমরা কথা বলবো। এবং যে কথা বলছি যে লিড টাইমের কথা, একটা কথা বাদ পড়ে গেছে। বাংলাদেশে কিন্তু আজকে কিন্তু এই সক্ষমতা কিন্তু তৈরি হয়েছে। বাংলাদেশে আমরা তো আজকে অনেক ব্র্যান্ডের কাজ করি, যেখানে আগে আমাদের ছিল 90 ডেজ, 120 ডেজ, সেটি কিন্তু আজকে চলে আসছে 2 উইকস এর মধ্যে চলে আসছে, 2 উইকস 3 উইকস এর মধ্যে চলে আসছে। এই চ্যালেঞ্জটা কিন্তু আমি মনে করি আমাদের তো রিসোর্স খুব কম, কিন্তু তারপরও আমরা যারা এন্টারপ্রেনিয়ার, আমাদের যারা ইন্ডাস্ট্রি লেভেলে যারা স্টাফ আছেন, যারা অফিসার আছেন, তারা কিন্তু এই চ্যালেঞ্জটা কিন্তু এখন অনেকেই নিয়েছে যে লিড টাইমের ক্ষেত্রে। সো দ্যাট আমার মনে হয় সক্ষমতা আমাদের তৈরি হয়েছে এবং সেটিকে সাস্টেইন করার জন্য আমাদের ভবিষ্যতে সবাইকে আরো উদ্যোগী হতে হবে। আগামী দিনের টেক্সটাইল শিল্প ইনশাল্লাহ বাংলাদেশে, কারণ 100টা আপনি এর আগেও বললাম যে 100টি স্পেশাল ইকোনমিক জোন হয়েছে বাংলাদেশে, হচ্ছে কিছু কিছু অপারেশনে অলরেডি চলে আসছে, বড় বড় ইন্ডাস্ট্রি এবং এর বেশিরভাগই টেক্সটাইল রিলেটেড ইন্ডাস্ট্রি। সো দ্যাট আমার মনে হয় পেশার ক্ষেত্রে বিশেষ করে আমাদের যে মানে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে একটা বড় ধরনের সুযোগ তৈরি হবে। আজকে আমাদের যারা ওয়ার্কার বলি, স্কিল বলি, আনস্কিল ওয়ার্কারের ক্ষেত্রে বলি, আমাদের স্টাফের ক্ষেত্রে বলি, প্রযুক্তি, বিশেষ করে টেক্সটাইল প্রকৌশলী, হাজার হাজার টেক্সটাইল প্রকৌশলী প্রতি বছর বেড়েছে, তাদেরও একটা কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি হয়েছে। এবং সর্বোপরি বাংলাদেশের ইকোনমিতে একটি ভালো লাইফ লাইন তৈরি হবে ভবিষ্যতে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা বিশেষ করে মুস্তাফিজ ভাই এবং পাবেল আমার অত্যন্ত প্রিয়, সো দ্যাট তাদের সাথে থাকতে পেরে আমি আজকের এই সময়টা খুবই এনজয় করেছি। ভবিষ্যতে আবারও দেখা হবে, এই কথা বলে আজকে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। জি, ধন্যবাদ শফিক ভাই, ধন্যবাদ পারভেজ ভাই, ধন্যবাদ মুস্তাফিজ ভাই। আজকে খুব ইন্টারেস্টিং ডিসকাশন হয়েছে। আশা করি আমরা আমাদের যে এনডিএফআই এটাতে আপনাদেরকে সবসময় সাথে পাবো। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লজিক প্রেজেন্ট ফোকাস টক সেশন 2 তে আপনাদের পার্টিসিপেশনের জন্য আবারও অনেক ধন্যবাদ। স্টে টিউন ফর দ্য নেক্সট সেশন। আল্লাহ হাফেজ।